সুসময়ে তো অনেককেই কাছে পাওয়া যায়, কিন্তু দুঃসময়ে আমরা কাকে পাশে পাই? তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের পাশে আমরা আছি। ভরসা রেখে এগিয়ে চলো, ইনশাআল্লাহ তুমি এইচএসসিতে একটি ভালো ফলাফল করে তোমার কাঙ্ক্ষিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবে। এবং তোমার সেই কাঙ্ক্ষিত পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে স্বপ্নের সারথি হিসেবে আমরা থাকছি তোমাদের সাথে সব সময়। তো প্রিয় শিক্ষার্থীরা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ফিনান্স প্রথম পত্রের স্বল্প এবং মধ্যমেয়াদী অর্থায়ন নিয়ে আলোচনা করব। এখানে এমনভাবে এই দুইটা বিষয় আলোচনা করব যেন তোমাদের কাছে এই অধ্যায়টা একেবারে পানির মতো সহজ মনে হয়। এইখান থেকে বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা এবং আমরা যে এমসিকিউ সলভ করব, এখান থেকে নিশ্চিত তোমরা 3টি এমসিকিউ তোমার বোর্ড পরীক্ষায় পেয়ে যাবে। পাশাপাশি আমরা 3টা সিকিউ বা সৃজনশীল আলোচনা করব, যেখান থেকে তোমার বোর্ড পরীক্ষায় তুমি একটি 10 মার্কের সৃজনশীল ইনশাল্লাহ পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, পুরো ক্লাসটি জুড়ে আমরা মূলত 13 মার্কের একটা নিশ্চিত প্রস্তুতি তোমাদের জন্য পুরো কভার করব ইনশাল্লাহ। এই ক্লাসের মাধ্যমে তোমার ফিনান্স প্রথম পত্রের এই অধ্যায়ের ভীতি দূর হবে খুবই সহজে। তো আমরা আর দেরি না করে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো প্রথমেই আমরা জেনে নিব স্বল্প মেয়াদী অর্থায়ন কি। মেয়াদের ভিত্তিতে তোমরা জানো যে অর্থায়নকে আমরা 3টি ভাগে ভাগ করি। একটি হচ্ছে স্বল্প মেয়াদী, একটি মধ্যমেয়াদী এবং আরেকটি রয়েছে যেটি হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী। তো আমরা শুরুটা করছি স্বল্প মেয়াদী অর্থায়ন দিয়ে। স্বল্প মেয়াদী অর্থায়নটা মূলত 1 বছর বা তার কম সময়ের জন্য 1 বছর বা তার কম সময়ের জন্য আমরা যে অর্থায়নটা করে থাকি 1 বছর বা তার কম সময়ের জন্য আমরা যে অর্থায়নটা করে থাকি সেটাই মূলত আমাদের স্বল্প মেয়াদী অর্থায়ন। এখন এই অর্থায়নের বা স্বল্প মেয়াদী অর্থায়নের উদ্দেশ্যটা কি? দেখো, এই অর্থায়নটা মূলত করা হয় ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য বা লক্ষ্যে, দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য, দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য আমরা স্বল্প মেয়াদী অর্থায়ন করে থাকি। এরপরে আরও একটি কারণ রয়েছে, যেটি হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা। তাহলে স্বল্পমেয়াদী অর্থায়ন আরেকটি কি কারণে করা হয়? চলতি মূলধন ব্যবস্থাপনার জন্য করা হয়। এখন চলতি মূলধনের মধ্যে কি রয়েছে? চলতি সম্পদ এবং চলতি দায় রয়েছে। তাহলে এই বিষয়গুলোর জন্য আমাদের চলতি মূলধন বা চলতি মূলধন ব্যবস্থাপনা এবং দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন প্রয়োজন হয়। চলো দেখে নিই স্বল্পমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য কি কি রয়েছে, কি কি বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী অর্থায়ন। সর্বপ্রথম আমরা পড়েছি সময়টা হবে 1 বছর বা তার কম সময়ের জন্য। কতদিনের জন্য? 1 বছর বা তার কম সময়ের জন্য। প্রথম লাইনে লেখা ছিল সংজ্ঞাতে। এরপরে দেখো উদ্দেশ্য আমি 2টা স্টার দিয়ে মার্ক করে দিয়েছি। একটি হচ্ছে আমাদের দৈনন্দিন ব্যয় মেটানো বা দৈনন্দিন পরিচালনার যে খরচ সেইটা মেটানো, আরেকটি হচ্ছে আমাদের চলতি মূলধন ব্যবস্থাপনা এবং এই চলতি মূলধনের মধ্যে রয়েছে চলতি সম্পদ এবং চলতি দায়। আশা করি উদ্দেশ্যটা বুঝছো। জামানত, দেখো স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের জামানতের প্রয়োজন হয় না, অর্থাৎ ঋণ নিতে বা যে কোনো জায়গা থেকে এই স্বল্পমেয়াদী বা 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়নটা প্রয়োজন হয় সেটার জন্য আমাদের কোনো জামানত বা বন্ধক দিতে হয় না। এরপর দেখো আনুষ্ঠানিকতা, স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে কোনো ধরনের আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। খুবই কম শর্তে সহজে এই ধরনের অর্থায়ন করা যায় বা ঋণ পাওয়া যায়। এরপর দেখো তহবিলের ব্যয়, যেহেতু এটা অল্প সময়ের জন্য ব্যয়টাও কম হয়। ব্যয়টাও কি হয়? কম হয়। ব্যয়টাও কম হয়, অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যয় বা স্বল্পমেয়াদী অর্থায়নের ব্যয়টা কেমন? কম। এরপর দেখো ঝুঁকি, দেখো স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে যেহেতু এটা কম সময়ের জন্য, ধরো তুমি আজকে 10% সুদে ব্যাংক থেকে ঋণ নিচ্ছ 1 বছরের জন্য, কিন্তু ব্যাংক দেখলো যে 1 বছর পর তোমার হাতে আর কোনো অপশন নেই, বা তুমি যার কাছ থেকে ঋণ নিয়েছো তারা দেখলো তোমার হাতের অপশন নেই, সুদের হারটা বাড়িয়ে দিল। তো এই জন্য এইটা হচ্ছে ঝুঁকি বেশি। এই জন্য এই স্বল্পমেয়াদী অর্থায়নের কি থাকে? ঝুঁকি বেশি থাকে। দেখো ব্যয় কম কিন্তু ঝুঁকি বেশি। কারণ কি? আমি পরবর্তীতে ওই জায়গা থেকে অর্থায়ন করতে পারবো কি না তার কোনো নিশ্চয়তা নেই। তুমি এই বছর একজনের কাছ থেকে ঋণ নিয়েছো, আগামী বছর তোমাকে সেই ব্যক্তি ঋণ নাও দিতে পারে। এই জন্য ঝুঁকিটা হচ্ছে বেশি। পরিশোধ পদ্ধতি, এই ধরনের স্বল্পমেয়াদী অর্থায়ন সাধারণত এককালীন পরিশোধ করে দেওয়া হয় বা কখনো কখনো কিস্তির মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। এরপরে দেখো এই যে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসের একটা ছক তোমাদের জন্য করেছি, এইটা মুখস্থ করে ফেলতে হবে। কারণ এই ছকটা না পারলে এই অধ্যায়ের কোনো এমসিকিউ পারবা না। তাহলে এইটাতে হাজার হাজার বা 1 কোটি স্টার দিয়ে রাখো, কারণ এই ছক মুখস্থ না করলে তুমি ভাই এই অধ্যায়ের এমসিকিউ সলভ করতে পারবা না। এখন দেখো কি কি উৎস আছে, অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি। 2 ধরনের উৎস, একটা হচ্ছে আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎস, একটা কি অপ্রাতিষ্ঠানিক, অর্থাৎ কোনো প্রতিষ্ঠান থেকে যদি না নিই সেটাকে অপ্রাতিষ্ঠানিক উৎস বলতেছে, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। তো প্রথমে আমরা অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কি কি আছে এটা একটু দেখে নিই।
অপ্রাতিষ্ঠানিকের মধ্যে আছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে গ্রাম্য মহাজন আর একটা হচ্ছে আমাদের কি স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে কি নিজে নিজে অর্থায়ন করা, স্বতঃস্ফূর্ত মানে কি নিজে নিজে অর্থায়ন করা। আর নিজে নিজে কি করতে পারো, তোমার যে সম্পর্ক রয়েছে মানুষের সাথে তাদের মাধ্যমে তুমি কি করতে পারো, দেখো এখানে কয়েকটা বিষয় রয়েছে। ব্যবসায় ঋণ রয়েছে, ক্রেতাদের নিকট হতে অগ্রিম গ্রহণ করতে পারো, বকেয়া খরচ বা বাকিতে পণ্যের ব্যয় পরিশোধ করতে পারো। তাহলে আমরা কি বলছি, একটি হচ্ছে গ্রাম্য মহাজন, গ্রামীণ সমাজের ক্ষেত্রে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা গ্রাম্য মহাজন থেকে এখনও ঋণ নিয়ে থাকে চড়া সুদে। আরেকটি হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন, আরেকটি কি স্বতঃস্ফূর্ত অর্থায়ন, যেটাকে আমরা বলছি নিজে নিজে অর্থায়ন। এখন নিজে নিজে অর্থায়ন মানে কি, নিজের সম্পর্কের ভিত্তিতে যে অর্থায়নটা বা যে অর্থটা আমরা সংগ্রহ করতে পারি বা পরবর্তীতে পরিশোধ করতে পারি, সেটাকেই আমরা বলছি স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এবং এই স্বতঃস্ফূর্ত অর্থায়নের তিনটি শ্রেণী রয়েছে বা তিনটি খাত রয়েছে। একটি হচ্ছে ব্যবসায় ঋণ। ব্যবসায় ঋণ মানে কি, বাকিতে তুমি ক্রয় করা। ব্যবসায় ঋণ মানে কি, বাকিতে ক্রয় করা, অর্থাৎ আজকে ক্রয় করলা, তুমি কিছুদিন পরে পরিশোধ করবা। আমাদের শর্ত দেওয়া থাকে 2/10, নেট 30, এগুলো হচ্ছে ব্যবসায় ঋণের উদাহরণ। এরপরে বলছে ক্রেতাদের নিকট হতে অগ্রিম গ্রহণ। ক্রেতাদের নিকট হতে ঋণ মানে হচ্ছে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম গ্রহণ। তোমার যারা ক্রেতা রয়েছে তারা অনেক সময় পণ্য অর্ডার করে কিন্তু তোমার কাছে থাকে না, তো তুমি তখন বলো ভাই 1000 টাকা অ্যাডভান্স দিয়ে দেন। বা দোকানদাররা বলে, অনেক সময় তোমরাও শুনে থাকবা, যে তোমার একটা পণ্য প্রয়োজন যেটা খুব সামান্য দোকানেই পাওয়া যায় বা কম সংখ্যক দোকানে পাওয়া যায়, তো তখন বলে ভাই এইটা আমার কাছে নাই, আপনি হচ্ছে এটার দাম 5000 টাকা, আপনি 1000 টাকা জমা করে দেন, আমি অর্ডার দিয়ে এনে দিচ্ছি। তো এটা হচ্ছে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম গ্রহণ বা ঋণ গ্রহণ। এটাও তুমি স্বতঃস্ফূর্ত বা নিজের সম্পর্কের ভিত্তিতে করতে পারো। এরপরে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে বকেয়া খরচ। মানে তুমি আজকে কোনো খরচ হলো, ধরো এই মাসের বেতনটা একটু দেরি করে দেওয়া, তোমার যে কর্মচারী আছে তাকে একটু দেরি করে দেওয়া, এটার মাধ্যমে কি তোমার কয়েকদিনের অর্থায়ন হয়ে যেতে পারে। বা তুমি কোনো কিছু ক্রয় করলা, বললা যে আমি হচ্ছে এটা পরে দিব, অর্থাৎ বকেয়া খরচ হইলো, যেটা বাকিতে ক্রয়ের মতো কিছুটা বলা যায়, কিন্তু বাকিতে ক্রয়টা আমাদের ব্যবসায় ঋণের মধ্যে যাবে। অন্যান্য খরচ যদি আমরা বকেয়া করি সেটা আমাদের এই যে বকেয়া খরচের মধ্যে যাবে। তো এই ছিল আমাদের স্বতঃস্ফূর্ত অর্থায়ন এবং গ্রাম্য মহাজনের কাছ থেকে নেওয়া ঋণ, যেই দুইটা সমন্বয় মূলত আমাদের হয় অপ্রাতিষ্ঠানিক উৎসের মূল যে বিষয় রয়েছে সেটি। এখন দেখো প্রাতিষ্ঠানিক উৎসে যদি আমরা আসি, সেক্ষেত্রে আমরা দুইটা ক্ষেত্র দেখতে পাচ্ছি, বড় বা প্রধান ক্ষেত্র, যার একটা হচ্ছে মুদ্রা বাজার, একটা হচ্ছে মুদ্রা বাজার। এই মুদ্রা বাজারের আরেক নাম হচ্ছে অর্থ বাজার। মুদ্রা বাজারের আরেক নাম কি, অর্থ বাজার। মুদ্রা বাজারকে আরেক নামে কি রাখতে পারো, অর্থ বাজার, বা কি বলতে পারো, মানি মার্কেট। কি বলতে পারো, মানি মার্কেট। কি বলতে পারো, মানি মার্কেট। তাহলে এই মুদ্রা বাজার, অর্থ বাজার বা মানি মার্কেট, এইখান থেকে আমরা স্বল্পমেয়াদী ঋণ বা স্বল্পমেয়াদী অর্থায়ন করতে পারি। এখন এই প্রশ্ন আসতে পারে যে এই মুদ্রা বাজার বা অর্থ বাজার বা মানি মার্কেটের নিয়ন্ত্রককে, বাংলাদেশে এটা নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে এটা নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাহলে মুদ্রা বাজারের নিয়ন্ত্রককে বাংলাদেশ ব্যাংক, অর্থ বাজারের নিয়ন্ত্রককে বাংলাদেশ ব্যাংক, মানি মার্কেটের নিয়ন্ত্রককে বাংলাদেশ ব্যাংক। ওকে, এখন দেখো এখানে দুইটা খাত রয়েছে। একটি হচ্ছে বাণিজ্যিক কাগজ। বাণিজ্যিক কাগজকে আমরা বলতে পারি বাণিজ্যিক কাগজ বা পত্র, অথবা বলতে পারি ইংরেজিতে কমার্শিয়াল পেপার। কি বলতে পারি, কমার্শিয়াল পেপার। কমার্শিয়াল পেপার মনে থাকবে তো। তাহলে দেখো মুদ্রা বাজার ঋণকে আমরা দুই ভাগে ভাগ করছি, অর্থাৎ অর্থ বাজার মানি মার্কেট থেকে আমরা দুইটা পদ্ধতিতে ঋণ নিতে পারি। একটি হচ্ছে বাণিজ্যিক কাগজ বা বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার, আর একটি হচ্ছে ব্যাংকের স্বীকৃতিপত্র বা হচ্ছে ব্যাংক ড্রাফট। একটা হচ্ছে কি ব্যাংকের স্বীকৃতিপত্র বা ব্যাংকের আজ্ঞাপত্র বা ব্যাংক ড্রাফট, ব্যাংক ড্রাফট। তো এই দুইটা মাধ্যমে আমরা মূলত প্রাতিষ্ঠানিক উৎসের মুদ্রা বাজার থেকে ঋণ নিতে পারি। আর ব্যাংক ঋণ আরেকটি কী রয়েছে, ব্যাংক ঋণ। ব্যাংক ঋণের মধ্যে একটা রয়েছে জামানতহীন ঋণ আর একটা হচ্ছে জামানতযুক্ত ঋণ। সাধারণত স্বল্পমেয়াদীতে জামানতের প্রয়োজন হয় না, তারপরেও কিছু ক্ষেত্রে আছে যেটা আমরা দেখব। তাহলে দেখো ব্যাংক ঋণের মধ্যে জামানতবিহীন ঋণ কী কী আছে, লেনদেন ঋণ, ঋণ রেখা, ঘূর্ণায়মান ঋণ। তাহলে কী কী আছে, লেনদেন ঋণ, ঋণ রেখা এবং ঘূর্ণায়মান ঋণ। এবং জামানতযুক্তের মধ্যে যদি বলা হয় তাহলে প্রাপ্য বিলের মাধ্যমে, প্রাপ্য বিল যদি তুমি জমা দিয়ে ব্যাংকের কাছ থেকে টাকা নাও, তাহলে এটা হচ্ছে তোমার একটা জামানতযুক্ত হতে পারে, এটাও স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। তারপরে মজুত পণ্য বন্ধক রাখা যায়। মজুত পণ্য অর্থাৎ তোমার যে কাঁচামাল বা তোমার যে আংশিক উৎপাদিত পণ্য রয়েছে প্রতিষ্ঠানে, সেটা জমা দিয়ে ব্যাংকের কাছে কি করতে পারো, ঋণ নিতে পারো। অথবা প্রাপ্য বিল ফ্যাক্টরিং, মানে প্রাপ্য বিল ভাঙানোর মাধ্যমে তুমি স্বল্পমেয়াদী অর্থায়ন উৎস করতে পারো, যেটা হচ্ছে আমাদের জামানতযুক্ত ঋণের একটা অংশ স্বল্পমেয়াদী। আশা করি পুরো ছকটা খুবই ভালোভাবে বুঝেছ। কোথা থেকে কিভাবে প্রশ্ন আসবে
বলতে পারে যে স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস কোনটি, তখন এই তিনটা থেকে যে কোনো একটা দেওয়া থাকবে। বা বলতে পারে স্বতঃস্ফূর্ত অর্থায়ন নয় কোনটি, তখন এই তিনটা দেওয়া থাকবে, একটা বাইরে থেকে দেওয়া থাকবে, সেটা অ্যান্সার করতে পারবে। বলতে পারে যে প্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে কোনগুলো আছে বা কোনগুলো নেই, বা কোনগুলো বহির্ভূত বা কোনগুলো অন্তর্ভুক্ত। এভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। এরপরে দেখো, আমরা যদি এর পরে যাই, এর পরবর্তী স্লাইড যেটা আছে সেটাতে যদি আমরা যাই, গাণিতিক সমস্যা, ব্যবসায় ঋণের ব্যয়। কিসের ব্যয়? ব্যবসায় ঋণের ব্যয়। এই ব্যবসায় ঋণের ব্যয় আমরা কোথায় দেখছি? এই ব্যবসায় ঋণের ব্যয় আমরা কোথায় দেখছি? একটু মনে করো, এই যে দেখো, ব্যবসায় ঋণের ব্যয় ছিল আমাদের স্বতঃস্ফূর্ত অর্থায়নের মধ্যে প্রথমটা। তাহলে এইটার যে গাণিতিক সমস্যা আছে সেইটা আমরা এখন খুব সহজে নির্ণয় করব। দেখো, বলছে একজন ব্যবসায়ী যিনি কি করতেছে, 5/10 নিট 30 শর্তে কিছু পরিমাণ মাল ক্রয় করলো। এক্ষেত্রে যদি ক্রেতার নগদ বার্তা গ্রহণ না করে ব্যবসায় ঋণ মেয়াদকাল পর্যন্ত ব্যবহার করে, তাহলে ব্যবসায় ঋণের খরচ কত হবে? তাহলে আমাদের যে শর্ত আছে, আমাদের যে বাকিতে ক্রয়ের যে শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে এইটা, যেখানে বলা হচ্ছে এই যে প্রথম যেটা 5, এটা হচ্ছে আমাদের বার্তার হার। কোন বার্তা? নগদ বার্তা। নগদ বার্তা কখনো নগদে দেওয়া হয় না, মনে রাখতে হবে আমাদেরকে। নগদ বার্তা সবসময় বাকিতে ক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অর্থাৎ বাকিতে ক্রয় করলে তোমাকে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া হয়, এর মধ্যে যদি তুমি পরিশোধ করো সেক্ষেত্রে তুমি ওই পার্সেন্ট বার্তা বা ডিসকাউন্ট পাবা। তাহলে এই যে 5%, এই 5% হচ্ছে আমাদের নগদ বার্তার হার। অর্থাৎ তুমি যদি 10 দিনের মধ্যে, এই পরেরটা হচ্ছে 10 দিন, তাহলে 10 দিনের মধ্যে যদি তুমি পরিশোধ করো তাহলে কত পার্সেন্ট বার্তা পাবা? 5% বার্তা পাবা। অথবা তোমাকে কি করতে হবে? অবশ্যই নিট 30 মানে তোমাকে অবশ্যই 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারবা। সেক্ষেত্রে তোমাকে বার্তা দেওয়া হবে না, মানে 10 দিন অতিবাহিত হয়ে গেলে তুমি কোনো বার্তা বা ডিসকাউন্ট পাবা না, কিন্তু 10 দিনের মধ্যে করলে তোমাকে 5% ডিসকাউন্ট দিবে যিনি বিক্রেতা আছে। এক্ষেত্রে যদি তো আমরা এইটার ঋণের খরচ, এই যে এটা একটা ঋণ, মানে তুমি বাকিতে কিনতেছো 1 মাসের জন্য, 10 দিনের মধ্যে দিলে হচ্ছে তুমি 5% বার্তা পাচ্ছ, আবার কি করতেছো 30 দিনের মধ্যেও তুমি দিতে পারতেছো। তাহলে এই যে একটা ঋণ, এটার একটা খরচ আছে, তো সেইটা আমরা নির্ণয় করি এই সূত্রের মাধ্যমে। ব্যবসায় ঋণের ব্যয়, যেটাকে আমরা KTC বলতেছি, কে মানে হচ্ছে কস্ট, আর টিসি মানে ট্রেড ক্রেডিট। এই যে ব্যবসায় ঋণের ইংরেজি হচ্ছে ট্রেড ক্রেডিট। ব্যবসায় ঋণের ইংরেজি কি? ট্রেড ক্রেডিট। ওকে, তাহলে এই যে ট্রেড ক্রেডিট, এটা সূত্র হচ্ছে উপরে যাবে CDR, উপরে কি যাবে? CDR। এখন এই CDR মানে কি? নগদ বার্তার হার, যেটা এইখানে আছে 5%। তাহলে CDR মানে কি? নগদ বার্তার হার, অর্থাৎ ক্যাশ ডিসকাউন্ট রেট, যেটা হচ্ছে আমাদের 5%। কত পার্সেন্ট? 5%। ওকে, এরপরে নিচে হচ্ছে 100 মাইনাস CDR, যেটা তুমি 5 পেয়ে গেছো। এবার মাল্টিপ্লাই করতে হবে আমাদের 360, অর্থাৎ আমাদের বছরে ধরে নিলাম 360 দিন কার্য দিবস, তো 360 আমরা ধরে নিচ্ছি। আমার ব্যবসার ক্ষেত্রে আমরা 360 ধরি, 365-র পরিবর্তে। এরপর আমাদের সূত্রে 360 থাকলো সিপি মানে হচ্ছে ক্রেডিট পিরিয়ড। সিপি মানে কি? ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ ঋণের মেয়াদ। তাহলে এই ঋণের মেয়াদ হচ্ছে তোমার 30 দিন, সর্বোচ্চ কত দিন? 30 দিন। আর ডিপি মানে হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ বার্তার সময়কাল। তাহলে এই যে এই ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে তোমার জন্য 10 দিন, তাহলে এটা হচ্ছে আমাদের 10। এখন আমরা যদি সূত্রে এই সবগুলো বিষয়গুলো যদি বসিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের ব্যবসায় ঋণের ব্যয়টা বের হয়ে যাবে। কীভাবে বসাতে পারি? সিডিআর কত হয়েছে আমাদের? সিডিআর হচ্ছে আমাদের 5, তাহলে আমরা এখানে লিখবো 5, নিচে কি করব? 100 মাইনাস 5 দিব, ইন্টু গুণ দিব কি দিয়ে? উপরে 360, নিচে হচ্ছে সিপি। তার মানে আমাদের সিপি এখানে কত দেখো? 30 দিন, মানে ক্রেডিট পিরিয়ড হচ্ছে 30 দিন, এবং ডিসকাউন্ট পিরিয়ড ছিল আমাদের 10 দিন। তাহলে 10 আমরা এখানে মাইনাস করব। আশা করি বুঝতে পেরেছো, এবং মাল্টিপ্লাই করব 100 দিয়ে। এবার এইটা তোমাদেরকে ক্যালকুলেটারে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটা ক্যালকুলেটারে করি তাহলে আমরা কিভাবে করতে পারি? উপরে যে এইগুলো তোমাদের যে ক্যালকুলেটার আছে ভগ্নাংশ আকারে বসাতে পারো, বা 5/100 মাইনাস 5, বা অনেকে এইভাবে করতে পারো যে 5/95 ইন্টু আমাদের উপরে আসলে দেখো 360, আর নিচে হচ্ছে 30 থেকে 10 বাদ দিলে কত থাকে? 20। তো এইটাকে এবার সহজভাবে তোমরা মাল্টিপ্লাই এবং ডিভাইড কিন্তু করতে পারো। তো পুরাটা করার পরে আমার সাথে যদি ক্যালকুলেটারে করার পরে তোমরা কিন্তু অ্যান্সারটা জানাবা তোমরা আগে করতে পারতেছো কিনা। খাতা কলম নিয়ে বসো, যেন হচ্ছে প্রত্যেকটা ম্যাথ আমার সাথে সাথে প্র্যাকটিস হয়ে যায়, এবং তোমরাও পারো কিনা দেখো। তাহলে দেখো 94.74% আসতেছে আমাদের এই যে ব্যবসায় ঋণের ব্যয় বা কস্ট অফ
ট্রেড ক্রেডিট। তো এইটা আমরা শিখলাম। এরপরে আমরা চলে যাব কোথায়? আমাদের বাণিজ্যিক পত্রের ব্যয়। কোথায় যাব? বাণিজ্যিক পত্রের ব্যয়। তাহলে বাণিজ্যিক পত্রের ব্যয় আমরা কোথায় দেখেছিলাম? একটু যদি খেয়াল করো, এই যে দেখো মুদ্রা বাজারের থেকে যে আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন করেছি তার প্রথমটাই ছিল হচ্ছে আমাদের বাণিজ্যিক কাগজ, বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপার। তাহলে আমরা এখন কি নির্ণয় করা শিখব? কমার্শিয়াল পেপারের ব্যয় বা কস্ট অফ সিপি বা কস্ট অফ বাণিজ্যিক পত্র বা বাণিজ্যিক পত্রের ব্যয় নির্ণয় করা শিখব। তাহলে এইটা কিভাবে করতে পারি দেখো, বেক্সিমকো গ্রুপের কোনো একটি প্রতিষ্ঠান তার চলতি মূলধন মানে কি? স্বল্পমেয়াদী অর্থায়ন করতেছে, বুঝে ফেললাম, মেটানোর জন্য প্রতিটি 100 টাকা মূল্যের বাণিজ্যিক পত্র বিক্রয় করতে চায় বা কমার্শিয়াল পেপার বিক্রয় করতে চায়, যার বিক্রয় মূল্য হবে প্রতিটি 95 টাকা। তাহলে বিক্রয় মূল্য বা সেলস ভ্যালু, এটা কি? সেলস ভ্যালু, এসভি, সেলস ভ্যালু হচ্ছে 95 টাকা। ওকে, ওই অর্থ বাণিজ্যিক পত্র ক্রেতাকে পরিশোধ করা হবে 6 মাস পরে। তাহলে কতদিন? মেয়াদ কতদিন? মেয়াদ হচ্ছে 6 মাস। এরপর দেখো প্রতিটি বাণিজ্যিক পত্র বিক্রয়জনিত খরচ হবে 5 টাকা। তাহলে এই 5 হচ্ছে আমাদের উত্তরণ খরচ। এই 5 কি? উত্তরণ খরচ, যেটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? উত্তরণ খরচকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। এখন বাণিজ্যিক পত্র ব্যয় নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কস্ট অফ সিপি বা বাণিজ্যিক কমার্শিয়াল পেপারের ব্যয়, যেটা শুরুটা হবে এফবি। এফবি মানে ফেস ভ্যালু। এফবি মানে কি? ফেস ভ্যালু, অর্থাৎ অভিহিত মূল্য কত। তাহলে এইটার ফেস ভ্যালু বা অভিহিত মূল্য আমরা এখানে দেখতে পেলাম 100 টাকা। তাহলে এফবি আমরা পেয়ে গিয়েছি। এফবি কত? 100 টাকা। এরপরে বলতেছে এনএসবি, এফবি থেকে এনএসবি মাইনাস করতে হবে। এখন এনএসবি মানে কি? এনএসবি মানে হচ্ছে নিট বিক্রয় মূল্য। এনএসবি মানে কি? নিট বিক্রয় মূল্য। এনএসবি মানে কি? নিট বিক্রয় মূল্য। তাহলে তোমার নিট বিক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে? বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বা এসভি, বিক্রয় মূল্য বা কি? এসভি থেকে বিক্রয় মূল্য বা এসভি থেকে উত্তরণ খরচ বা এফ মাইনাস করতে হবে। এই যে এখানে লিখছি এফ বা উত্তরণ খরচ। তাহলে তোমার বিক্রয় মূল্য কত আছে? বিক্রয় মূল্য হবে বলছে 95 টাকা, যেটা সেলস ভ্যালু আমি লিখে দিয়েছিলাম। তাহলে সেই সেলস ভ্যালু 95 থেকে তুমি যদি উত্তরণ খরচ বা বিক্রয়জনিত খরচ বা প্রশাসনিক খরচ আছে 5 টাকা, সেটা যদি বাদ দাও তাহলে তোমার নিট বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে এনএসভি কত? 90 টাকা। এফবি পাইছো, এনএসভি পাইছো, নিচে আবারও এনএসভি বের করা হয়ে গেছে। 360 হচ্ছে ফর্মুলা, 360 দিন। এবং ডিএম মানে কতদিনে তোমার এটা হচ্ছে ম্যাচুরিটি বা পরিপক্ক হবে বা কতদিনে মেয়াদ পূর্তি হবে। তাহলে মেয়াদ পূর্তি আমরা দেখছি 6 মাস। তাহলে 6 মাস, তাহলে ডিএম কত? 6 মাসে কত দিন হয়? 180 দিন হয়। তাহলে ডিএম হচ্ছে 180। তাহলে এই বিষয়গুলো আমরা যদি এই ফর্মুলাতে ইনক্লুড করি তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি এফবি কত? দেখ ফেস ভ্যালু আমরা কত বলছি? ফেস ভ্যালু বলছি 100 টাকা। 100 টাকা, এটা থেকে আমরা এনএসভি বের করেছি 90 টাকা, সেটা মাইনাস করব। নিচে আবারও এনএসভি দিব। কি করব? এনএসভি দিব। এই ইনটু দিয়ে 360 হচ্ছে আমাদের সূত্রের 360 এবং ডিএম কত বের করছি আমরা? 180 দিন। 6 মাস বা 180 দিন আমরা দিনে নিয়ে যাব অবশ্যই। এরপরে আমরা 100 দিয়ে গুণ করব। এটা ক্যালকুলেটারে করে ফেলো, আমার সাথে ক্যালকুলেটারে করে ফেলো। তাহলে এখানে কত আসতেছে? 100 মাইনাস 90 ডিভাইডেড বাই 90, ওকে, ইন্টু 360 ডিভাইডেড বাই 180, 360 ডিভাইডেড বাই 180 ইন্টু 100, তাহলে কত আসতেছে? আর দেখতে 22.22%। 22.22% হচ্ছে আমাদের কিসের ব্যয়? কমার্শিয়াল পেপার বা বাণিজ্যিক পত্রের ব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব চলতি সম্পদ ব্যবস্থাপনায়। কোথায় যাব? স্বল্পমেয়াদী অর্থায়ন করা হয় মূলত চলতি সম্পদ ব্যবস্থাপনা বা দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য। এখন চলতি সম্পদ ব্যবস্থাপনাটা আসলে কি আমরা একটু জেনে নেব। চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে কোম্পানির নগদ, তাহলে চলতি সম্পদের মধ্যে কি কি যায়? নগদ, মজুত পণ্য, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, এগুলো যায়। তো এইগুলোর ব্যবস্থাপনাকে বোঝায়, তাই বলছে কোম্পানির নগদ, মজুত পণ্য, প্রাপ্য বিল ব্যবস্থাপনাকে বোঝায়। চলতি সম্পদ ব্যবস্থাপনা মানে কি? নগদ, মজুত পণ্য এবং প্রাপ্য বিল ব্যবস্থাপনা করা। কোম্পানির চলতি ব্যয় যেমন কাঁচামাল ক্রয় করা, কর্মচারীর বেতন দেওয়া, বিদ্যুৎ বিল প্রদান করা ইত্যাদি পরিশোধের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ রাখতে হয়। অর্থাৎ এই নগদ অর্থ হচ্ছে ব্যবসায়ের জীবনী শক্তি। নগদ অর্থ কি? নগদ অর্থ হচ্ছে ব্যবসায়ের জীবনী শক্তি। প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের জীবনী শক্তি কি? নগদ অর্থ। ব্যবসায়ের জীবনী শক্তি কি? ব্যবসায়ের জীবনী শক্তি হচ্ছে নগদ অর্থ। ব্যবসায়ের জীবনী শক্তি কি? নগদ অর্থ। খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে আসবে ইনশাল্লাহ। এরপর দেখো চলতি সম্পদ ব্যবস্থাপনার বিষয়। তাহলে চলতি সম্পদ ব্যবস্থাপনার বিষয় হচ্ছে 4টা। কয়টা? চলতি সম্পদ ব্যবস্থাপনার বিষয় হচ্ছে 4টি। একটি হচ্ছে নগদ ব্যবস্থাপনা, অর্থাৎ ক্যাশ টাকা ব্যবস্থাপনা করা।
আরেকটা হচ্ছে প্রাপ্য বিল ব্যবস্থাপনা, আরেকটি হচ্ছে মজুত পণ্য ব্যবস্থাপনা, এবং ঘতে রয়েছে চলতি মূলধন ব্যবস্থাপনা। চলতি মূলধনের মধ্যে চলতি সম্পদ মাইনাস চলতি দায় হচ্ছে আমাদের চলতি মূলধন। এখন আমরা এই প্রত্যেকটার বিস্তারিত জানবো। প্রথমে আমরা নগদ ব্যবস্থাপনা দিয়ে শুরু করছি। তাহলে নগদ মানে কি? ক্যাশ টাকা বা নগদ অর্থ। এটা কিভাবে ব্যবস্থাপনা করতে পারি? দেখো, কাম্য পরিমাণ নগদ অর্থের পরিমাণ, কাম্য পরিমাণ নগদ অর্থের পরিমাণ নির্ধারণ, সংরক্ষণ, নগদ অর্থের প্রাপ্তি বা আদায় দ্রুতকরণ, নির্দিষ্ট সময়ে পাওনাদারের পাওনা পরিশোধ করার প্রক্রিয়াকে নগদ ব্যবস্থাপনা বলে। তাহলে নগদ অর্থ কি কি কাজে লাগে? নগদ অর্থ কি কি কাজে লাগে? দেখো, নির্ধারিত নগদ অর্থের পরিমাণ মানে তোমার কত টাকা ক্যাশে থাকতে হবে, অর্থাৎ কত টাকা থাকলে তোমার পাওনাদার যখন টাকা চাবে তুমি দিতে অপারগতা প্রকাশ করবা না, বা তোমার কোনো কিছু ক্রয়ের প্রয়োজন হলে বা বেতন দেওয়ার প্রয়োজন হলে তুমি অপারগ হবা না। তারপরে বলছে নগদ অর্থের প্রাপ্তি। নগদ অর্থের প্রাপ্তি মানে কি? তোমার যারা দেনাদার আছে তাদের কাছ থেকে নগদ অর্থ কালেক্ট করা, এবং পাশাপাশি তোমার যারা পাওনাদার আছে তাদেরকে সঠিক সময়ে পরিশোধ করার ব্যবস্থাকে কি বলে? নগদ ব্যবস্থাপনা বলে। আর নগদ ব্যবস্থাপনার মধ্যে কি কি আছে? একটা আছে নগদ ব্যবস্থাপনা চক্র। নগদ পুঁজি হচ্ছে প্রতিষ্ঠানের জীবনী শক্তি, এটা একটু আগে বলছি। এখন নগদ চক্র কি? নগদ চক্র হচ্ছে কাঁচামাল ক্রয় থেকে কাঁচামাল ক্রয় করলা, মানে তুমি ধরো কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান, তাহলে তুমি কাঁচামাল কিনছো, সেইটা কেনার পর কি করছো? প্রসেস করছো, তোমার যে পণ্য রয়েছে সেটা তৈরি করছো, তারপরে বিক্রি করছো, তারপরে আবার নগদ অর্থ পাইছো। তাহলে কাঁচামাল ক্রয়ের মাধ্যমে তোমার নগদ অর্থ চলে গেল, আবার বিক্রয় থেকে তুমি কি পাইলা? নগদ অর্থ ফেরত পাইলা। তাহলে এই কাঁচামাল ক্রয় থেকে বিক্রয় পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকে বলে নগদ ব্যবস্থাপনা চক্র। তাহলে কাঁচামাল ক্রয় থেকে কি বিক্রয় পর্যন্ত যাবতীয় কার্যক্রম হচ্ছে নগদ ব্যবস্থাপনা চক্র। তাহলে কাঁচামাল ক্রয়ের মাধ্যমে তোমার নগদ চলে গেছিল, বিক্রয়ের মাধ্যমে নগদ প্রাপ্তি হয়েছে, তাহলে এইটাকে বলি আমরা নগদ ব্যবস্থাপনা চক্র। এরপরে বলছে নগদ রূপান্তর চক্র। এখন রূপান্তর কি? এই কাঁচামালকে তুমি পণ্যে পরিণত করবা, তারপরে বিক্রি করবা। তাহলে রূপান্তর চক্রটা শুরু হয় হচ্ছে কাঁচামাল ক্রয়ের পর থেকে। তাহলে বলছে ক্রয় থেকে বিক্রয় পর্যন্ত অর্থের চক্রকেই মূলত নগদ রূপান্তর চক্র বলে। তাহলে ক্রয় থেকে বিক্রয় পর্যন্ত। আর পূর্বেরটা কি ছিল? কাঁচামাল ক্রয়ের মাধ্যমে তোমার নগদ চলে গেল, বিক্রয়ের পর যে নগদ প্রাপ্তি ঘটলে, যে বিক্রয় পর্যন্ত হলে হবে না, নগদ প্রাপ্তি পর্যন্ত হতে হবে, নগদ প্রাপ্তি পর্যন্ত। এরপরে দেখো গতে আমরা কি পাচ্ছি? নগদ ব্যবস্থাপনার মধ্যে তৃতীয় যে হেডিংটা রয়েছে, 3 নাম্বার যে হেডিংটা রয়েছে, আগে দুইটা দেখছো, নগদ ব্যবস্থাপনা চক্র, নগদ রূপান্তর চক্র। নগদ আবর্তন, নগদ রূপান্তর চক্র যতবার সম্পন্ন হয় তাকে নগদ আবর্তন বলে। অর্থাৎ বছরে তুমি যতবার কাঁচামাল ক্রয় করে সেটা আবার তৈরি করে বিক্রয় করে আবারও কাঁচামাল কিনতে পারো, এটাকে একটা চক্র বলে। এখন এটা যদি তুমি বছরে 3 মাস পর পারো, তাহলে বছরে 4 বার হবে। তুমি যদি 4 মাস পর পারো, তাহলে বছরে 3 বার হবে। এটা হচ্ছে আমাদের নগদ রূপান্তর চক্র। এরপর হচ্ছে ন্যূনতম পরিচালন নগদ। এখন ব্যবসায় পরিচালনার জন্য ধরো বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, কর্মচারী বেতন দিতে হচ্ছে, তো এটার জন্য তোমাকে কি রাখতে হয়? তরল অর্থ রাখতে হয়, অর্থাৎ ক্যাশে কিছু টাকা সবসময় রাখতে হয়। তো এইটা কতটুকু হবে? এটা রাখতে হবে কাম্য মাত্রায়। এটা রাখতে হবে কোন মাত্রায়? কাম্য মাত্রায়। এখন এই যে কাম্য মাত্রায় রাখবা, কাম্য মাত্রা বলতে কি বোঝায়? যে এমন পরিমাণ রাখা যাতে তোমার সংকটও সৃষ্টি না হয়, আবার কি না হয়, তুমি আবার বেশি পরিমাণ রাখলে কিন্তু তোমার মুনাফা কমে যাবে। তো এই বিষয়টা যেন না হয়, সেইভাবে কাম্য মাত্রায় তোমাকে ন্যূনতম পরিচালনার নগদ রাখতে হবে। এরপর নগদ ব্যবস্থাপনার কৌশল কি কি? দেখো, প্রথমে বলছে নগদ ব্যবস্থাপনা, অর্থাৎ আমি যে নগদ ব্যবস্থাপনা করব এটার জন্য আমার নগদ অর্থ বেশি যেন না থাকে, এটার জন্য আমার যেন ব্যয়টা বেশি না হয়। অর্থাৎ নগদ অর্থ যদি আমি আমার কাছে না রেখে যদি বিনিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি আয় করতে পারবো, বা আমি যদি কাঁচামাল ক্রয় করে উৎপাদন প্রক্রিয়ায় ইনভেস্ট করি, তাতেও কিন্তু আমি বেশি আয় করতে পারবো, মুনাফা করতে পারবো। এই জন্য আমাকে নগদ অর্থটা এমন পরিমাণে রাখতে হবে যেন ঘাটতিও না পারে, অপচয় বা বেশিও না থাকে। তো এইটা বিবেচনা করে আমাদেরকে নগদ অর্থ রাখতে হবে, যার মধ্যে প্রথমটা আছে, যার একটা কৌশল হচ্ছে প্রদেয় বিল দেরিতে পরিশোধ। তাহলে তোমার কাছে যারা পাওনাদার আছে তাদের ক্ষেত্রে তোমাকে যদি সময় দেয় 30 দিন, তাহলে তুমি 30 দিনেই পরিশোধ করবা। কি করবা? 30তম দিনেই যেয়ে পরিশোধ করবা, এরকম ব্যবস্থা করা। তুমি আগের থেকে পরিশোধ করে দিলে তোমার হাতে তো টাকা থাকলো না, তাহলে ওই টাকাটা তুমি কাজে লাগাইতে পারলা না। তাহলে প্রদেয় বিল দেরিতে পরিশোধ। দ্বিতীয় হচ্ছে প্রাপ্য বিল সংগ্রহ ত্বরান্বিত করা। অর্থাৎ প্রাপ্য বিলের ক্ষেত্রে তুমি কি করবা? প্রাপ্য বিলের ক্ষেত্রে তুমি যাদের কাছে টাকা পাও, তুমি যাদের কাছে অর্থ পাও, তোমার যারা দেনাদার আছে তাদের কাছ থেকে দ্রুত অর্থ আদায় করার ব্যবস্থা করবা। এবং মজুত পণ্যের দক্ষ ব্যবস্থাপনা। মজুত পণ্য হচ্ছে প্রতিষ্ঠানের
প্রতিষ্ঠানের জায়গা দখল করে রাখে, অর্থ দখল করে রাখে। কিভাবে? তুমি যখন কাঁচামাল কিনছো, ওইটা তৈরি হয়ে তোমার গোডাউনে যদি পড়ে থাকে, তাহলে কি হবে? তোমার অর্থটা আটকে থাকবে। তো এই অর্থটা যেন বেশি পরিমাণে আটকে না থাকে, অর্থাৎ তোমাকে একটা নির্দিষ্ট মজুত পণ্য এমনভাবে ব্যবস্থাপনা করতে হবে যেন বেশিও না হয়ে যায়, আবার কেউ কিনতে আসলে যেন ঘাটতিও না পারে। তাহলে এইটাকে আমরা বলছি মজুত পণ্যের দক্ষ ব্যবস্থাপনা। ওকে, এরপর দেখো মজুত পণ্য ব্যবস্থাপনাতে চলে যাব। আমাদের নগদ ব্যবস্থাপনা শেষ, এরপর আমরা মজুত পণ্য ব্যবস্থাপনাতে যাব। কোথায় যাব? মজুত পণ্য ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা এইখানে আলোচনা করবো। এই 3 নম্বরটা একটু বিস্তারিত আলোচনা করতে হবে তোমাদের এমসিকিউ এর জন্য। তো দেখো, কাঁচামালের সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়। কাঁচামাল কি? যেটা উৎপাদনের মূল উপাদান। কাঁচামাল কি? উৎপাদনের মূল উপাদানকে আমরা কাঁচামাল বলি। তাহলে এই কাঁচামালের যে সরবরাহ যদি নিশ্চিত না হয়, তাহলে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। সে কারণে মালের একটা মজুত গড়ে তুলতে হয়, অর্থাৎ তোমাকে এমন পরিমাণ মজুত রাখতে হবে যেন তোমার উৎপাদনে ঘাটতি না হয়। এরপর হচ্ছে এই মজুত পণ্যের ধরন হচ্ছে 3টা। একটা হচ্ছে একেবারে র, অর্থাৎ তুমি যেটা কিনে আসছো। একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, একেবারে র, যেটা কাঁচামাল বলি আমরা। তো এটা হচ্ছে একেবারে তুমি যেটা কিনে আনছো, একেবারে কিনে আনছো, এখনো কিছু করো নাই, তাহলে এইটা একটা মজুত। আরেকটা হচ্ছে এই কিনে আনা পণ্য তুমি তৈরির প্রক্রিয়ায় নিয়ে গেছো, অর্থাৎ মেশিনে দিয়ে দিছো, বা যে প্রসেস আছে তোমার সেটা শুরু করে দিছো, তাহলে এইটাকে বলবো আমি ওয়ার্ক ইন প্রসেস বা আংশিক সম্পন্ন পণ্যের তৈরি মজুদ। আরেকটা হচ্ছে তোমার পণ্যটা তৈরি হয়ে গেছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফিনিশড গুডস ইনভেন্টরিজ বা ফিনিশড ইনভেন্টরিজ, যেটাকে আমরা বলতেছি সমাপ্ত পণ্যের মজুদ। তো কাঁচামালের ধরন হচ্ছে এই 3টি। কাঁচামালের ধরন কয়টি? এই 3টি। তাহলে মজুদ পণ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা কাঁচামালের ধরন পেলাম 3টি। ওকে, এখন মজুদ পণ্য ব্যবস্থাপনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল আসবেই। এবং আমরা গাণিতিক সমস্যা দেখব। এখান থেকে সৃজনশীল আসবে এবং আমরা গাণিতিক সমস্যা দেখব। দেখো, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ। ফরমায়েশ মানে অর্ডার দেওয়া, সহজভাবে বললে অর্ডার করা। অর্ডারের বাংলাই হচ্ছে ফরমায়েশ। ফরমায়েশ মানে কি? ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার। তাহলে তুমি যে অর্ডার দিবা, এটা মিতব্যয়ী হতে হবে। মিতব্যয়ী হওয়া মানে কি? তোমার কাছে যে মজুত পণ্য থাকে, এটা কতটুকু হয়ে গেলে, ধরো তোমার গোডাউনে এখন আছে 5,000 একক পণ্য, তো এইটা কততে নামলে, 2,000 এককে নামলে নাকি 1,000 এককে নামলে তুমি পুনরায় অর্ডার করবা। কারণ কি? এখন তুমি বলতে পারো, ভাই আমি শূন্য না হলে আমি অর্ডার করব না। শূন্য হয়ে গেলে অর্ডার করলে তুমি বিপদে পড়বা, কারণ তুমি যে পণ্য অর্ডার করবা এটা আসতে 3 থেকে 4 দিন সময় লাগবে। তো এই 3 থেকে 4 দিন সময় লাগলে, এই যে 3 থেকে 4 দিন সময় লাগে, এটাকে বলে লিড টাইম। এটাকে কি বলে ভাইয়া? লিড টাইম বলে। তাহলে এই যে লিড টাইমের কারণে তোমার কি হবে? এই 4 দিন কি তুমি বেচা কেনা বা ক্রয় বিক্রয় বন্ধ রাখবা? এটা তো পারবা না। এই জন্য তোমাকে হিসাব রাখতে হবে যে আমি পণ্য অর্ডার দেওয়ার পর ওইটা আসতে কতদিন লাগে, তাহলে এই কতদিনের পণ্য আমাকে রাখতে হবে, এবং যখন ওই লেভেলে পণ্যের মাত্রা পৌঁছে যাবে তখনই আমাকে অর্ডার দিতে হবে। আশা করি বুঝতে পারছো, একেবারে সহজভাবে বললাম। তাহলে পণ্যের ফরমায়েশ মানে অর্ডার দেওয়া। তাহলে এই মিতব্যয়ী মানে কি? লিড টাইমের আলোকে তোমার কতটুকু পণ্য দরকার, ততটুকু পণ্য রেখে তোমাকে অর্ডার প্রদান করতে হবে, যাতে তোমার কি হয়? ব্যবসায় ব্যাহত না হয়। এবং পাশাপাশি তুমি যদি মনে করো আমার 5,000 আছে, আমি অর্ডার করে দিই আরও বেশি কিছু, তাহলে তোমার ওইটা আনার জন্য টাকা লাগবে, অর্থ লাগবে, সেটা তোমার কাছে নাও থাকতে পারে। আনার পর ওটা গোডাউনে রাখতে হবে, গোডাউনে রাখার জন্য তোমার জায়গার ভাড়া লাগবে। তাহলে এইগুলো যাতে না হয়, এই জন্য আমরা কি করব? মিতব্যয়ী ফরমায়েশ বা অর্ডার প্রদান করব। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ হচ্ছে এমন এক ফরমায়েশ পরিমাণ বা অর্ডারের পরিমাণ যেখানে পণ্যের বহন ও ফরমায়েশ ব্যয় সর্বনিম্ন হয়। অর্থাৎ অর্ডার দেওয়ার যে কস্ট আছে, অর্ডার দেওয়ার যে ব্যয় আছে, এবং এটার বহন ব্যয়। বহন মানে কি? বহন মানে তোমরা মনে করো যে পরিবহন ব্যয়। বহন মানে কি? পরিবহন ব্যয় মনে করো, একেবারে ভুল। বহন মানে পরিবহন ব্যয় না। বহন মানে পরিবহন ব্যয় নয়। বহন মানে কি? পরিবহন ব্যয় নয়। বহন মানে হচ্ছে পণ্য ধরে রাখার খরচ। বহন ব্যয় মানে কি? বহন ব্যয় মানে হচ্ছে পণ্য রাখার খরচ বা গুদামজাতকরণ খরচ, বা কিসের খরচ? গুদামজাতকরণ খরচ। এই ভুলটা করবা না। তাহলে বহন ব্যয় মানে কি? পণ্য ধরে রাখার ব্যয় বা গুদামজাতকরণের ব্যয়। আশা করি এই ধরনের এমসিকিউ আসলে ভুল করবে না, খুবই গুরুত্বপূর্ণ। পরিবহন ব্যয় মানে হচ্ছে পরিবহন ব্যয় নয়, বরং পণ্য ধরে রাখার খরচ বা গুদামজাতকরণ। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, মিতব্যয়ী ফরমায়েশের অন্তর্ভুক্ত ব্যয়গুলো হলো ফরমায়েশ প্রদানের ব্যয়, পণ্য গুদামে সংরক্ষণকরণ ব্যয় এবং বহন ব্যয়। এটা 3টা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে? 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি, প্রথমটা কি? গাণিতিক পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে তালিকা পদ্ধতি বা ভুল করে শেখা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি?
তালিকা পদ্ধতি বা ভুল করে শেখা পদ্ধতি, আর একটা হচ্ছে লৈখিক পদ্ধতি। লৈখিক পদ্ধতিতে মূলত আমরা চিত্রের মাধ্যমে দেখাই। কিসের মাধ্যমে দেখাই? চিত্রের মাধ্যমে এই যে মিতব্যয়ী ফরমায়েশের যে ব্যাপারটা রয়েছে এটা দেখাই। এখন এইগুলো আসতে পারে তোমাদের এমসিকিউ এর জন্য, যে কয়টা পদ্ধতি আছে, কি কি পদ্ধতি আছে। কিন্তু আমাদের গাণিতিক সমস্যা বা সৃজনশীলে কি আসবে? সৃজনশীলে মূলত এইখান থেকে প্রশ্ন আসবে, গাণিতিক পদ্ধতি থেকে সৃজনশীলে প্রশ্ন আসবে। এবং এখন আমরা এই গাণিতিক পদ্ধতিগুলোই ব্যাখ্যা করে দেখব, গাণিতিক পদ্ধতিতে কিভাবে ম্যাথ সলভ করতে হয় সেগুলো আমরা এখন দেখব। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের তিনটা পদ্ধতি, আমাদের ম্যাথ আসবে কোথা থেকে বা সৃজনশীলে হতে প্রশ্ন থাকবে এই গাণিতিক পদ্ধতি থেকে। এখন দেখো গাণিতিক সমস্যা, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয়। মিতব্যয়ী মানে কি? মিতব্যয়ী হচ্ছে আমরা সেই পরিমাণ পণ্য থাকতে অর্ডার দিব যখন হচ্ছে আমাদের খরচটা সর্বনিম্ন হয়। তো দেখো এখানে বলছে সানসিল্ক লিমিটেড বোতলজাতকৃত ফলের জুস বাজারজাত করার পরিকল্পনা গ্রহণ করেছে। বাজারে গবেষণার মাধ্যমে জানা যায় কোম্পানির পণ্যের বার্ষিক চাহিদা কত? 100 একক। ওকে, এরপর দেখো প্রতি একক বহন খরচ হচ্ছে 1 টাকা। বহন খরচ মানে কি? ওই যে পণ্যটা রেখে দিতে হবে সেটার বহন খরচ বা সংরক্ষণ খরচ হচ্ছে 1 টাকা, বা গুদামজাতকরণ খরচ হচ্ছে 1 টাকা। পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়ার জন্য ফরমাইশ প্রতি ব্যয় মানে হচ্ছে অর্ডার কস্ট। কি কস্ট? অর্ডার দেওয়ার ব্যয়। অর্ডার ব্যয় হচ্ছে 8 টাকা। প্রতি একক কত? 8 টাকা। সানসিল্কের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করো। এটার ইংরেজি হচ্ছে ইওকিউ। এই যে মিতব্যয়ী ফরমাইশ পরিমাণ এটার ইংরেজি হচ্ছে ইওকিউ। ইওকিউ এর যদি ফুল মিনিংটা আসতে পারে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কি এটার ফুল মিনিং কি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ওকে, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তাহলে এই যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ, এটার ফর্মুলা হচ্ছে √2AO ডিভাইডেড বাই সি। এখন দেখো এইখানে তুমি তো রুট পাচ্ছ, 2 পাচ্ছ, কিন্তু আরও 3টা বিষয় আছে, এ, ও এবং সি। তাহলে দেখো এ মানে হচ্ছে বার্ষিক চাহিদা একক, অর্থাৎ বছরে কতটুকু চাহিদা আছে ওই পণ্যের। তাহলে বার্ষিক চাহিদা একক হচ্ছে আমরা এখানে পাইছি 100 একক। তার মানে আমরা আমাদের এ পেয়ে গেছি কত একক? 100 একক। এ পেয়ে গেছি 100 একক। ওকে, এরপরে দেখো ফরমায়েশ প্রতি ব্যয় বা অর্ডার কস্ট হচ্ছে আমাদের ও দ্বারা প্রকাশ হয়, যেটা হচ্ছে 8 টাকা। এই প্রশ্নে আমরা পেয়ে গেছি, তাহলে 8 টাকা। ওকে, এরপরে দেখো একক প্রতি বহন ব্যয়, যেটা দেওয়া আছে 1 টাকা। তাহলে বহন ব্যয় হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে 1 টাকা। 1 টাকা হচ্ছে আমরা সিতে লিখবো। ওকে, তাহলে দেখো আমরা 3টা বিষয় পেয়ে গেছি, সূত্রে যা লাগবে। আমরা এখন যদি এখানে ভ্যালুগুলো বসিয়ে জাস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে। 2 দিলাম। এ কত? এ হচ্ছে 100 একক, 100 দিয়ে মাল্টিপ্লাই করো। ও কত? ও হচ্ছে 8 টাকা ডিভাইডেড বাই একক প্রতি বহন ব্যয় কত আছে? 1 টাকা আছে। √, দাও। তাহলে ক্যালকুলেটর করে ফেলো। ক্যালকুলেটর কি করবা? √2 × 100 × 8 ডিভাইডেড বাই 1 না দিলেও ডিভাইড করলে একই থাকবে। তাহলে 40 একক। কত একক? 40 একক। তাহলে এই যে সানসিল্ক কোম্পানি, তাদেরকে কি করতে হবে? 40 একক যখন হয়ে যাবে তখনই তাদের কি করতে হবে? 40 একক হচ্ছে তাদের কি 40 একক করে যদি তারা পণ্যের অর্ডার দেয় তাহলে তাদের ব্যয়টা হবে সর্বনিম্ন। তাদের ব্যয়টা হবে কি? সর্বনিম্ন। অর্থাৎ তাদের প্রত্যেকবার যখন অর্ডার দেবে 50 একক দিলে তাদের ব্যয়টা বেড়ে যাবে, 60 একক দিলে বেড়ে যাবে, বা 30 একক দিলেও তাদেরকে 2বার অর্ডার দেওয়া লাগবে, তাহলে তাদের ব্যয়টা বেড়ে যাবে। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কি? 40 একক করে তাদেরকে প্রত্যেকবার অর্ডার দিতে হবে। অর্থাৎ তারা যখন অর্ডার করবে, তারা যখন ফরমাইশ দিবে, তাদেরকে 40 একক করে দিতে হবে। এটাকে বলা হচ্ছে ইওকিউ। এরপর দেখো মজুত পণ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে সর্বোচ্চ মজুত এবং সর্বনিম্ন মজুত, বা উচ্চ স্তর এবং নিম্ন স্তর। তাহলে সর্বোচ্চ মজুত কি? সর্বোচ্চ মজুত হচ্ছে তোমার কত পরিমাণ মজুত রাখা উচিত সবচেয়ে বেশি। ধরো তোমার গোডাউনে জায়গা আছে, বা তোমার খরচের দিক বিবেচনা করে তুমি যে গোদামজাতকরণের জায়গা নিয়েছো, এটাতে ধরো 1 কোটি একক তুমি রাখতে পারবা। এখন তুমি যদি 2 কোটি কেনো তাহলে তুমি রাখতে পারবা না, সব জিনিস নষ্ট হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ স্তর বা সর্বোচ্চ মজুত। তাহলে সর্বোচ্চ মজুত বলতে ওই স্তরকে বোঝায় যার বাইরে বা অতিরিক্ত পণ্য মজুত করা সম্ভব নয়। সর্বোচ্চ মজুত নির্ধারণের জন্য মালের ব্যবহার হার, প্রয়োজনীয় সময়, মূলধনের পরিমাণ বিবেচনা করতে হয়। সর্বনিম্ন মজুত হচ্ছে কি? যার নিচে পণ্য নামানো যাবে না।
অর্থাৎ তোমাকে এরপরে সাথে সাথেই অর্ডার করতে হবে। অর্থাৎ ধরো তুমি ধরে নিলা যে আমার 10,000 একক যখন হবে তখনই আমাকে অর্ডার করতে হবে, কারণ আমার অর্ডার করতে 4 থেকে 5 দিন সময় লাগে। ওই টাইমটা আমাকে এই 10,000 একক বিক্রি করতে হবে, এর মধ্যে আমার পণ্যটা আমার কাছে পৌঁছে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন স্তর বা একক। বলছে সর্বনিম্ন মজুদ হলো ওই পরিমাণ মজুদের পরিমাণ যার নিচে মজুদ থাকলে উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। এই সর্বনিম্ন মজুদ নির্ধারণের জন্য দুইটি জিনিস বিবেচনা করতে হয়, তা হলো লিড টাইম। একটি হচ্ছে লিড টাইম। লিড টাইম মানে কি, কতদিন লাগে। লিড টাইম মানে কি, যার কাছ থেকে কিনছো তার কাছ থেকে তোমার কাছে পণ্য আসতে কতদিন সময় লাগে। তাহলে পণ্য অর্ডারের পর বা ফরমায়েশের পর, পণ্য অর্ডারের পর তোমার কাছে আসতে কতদিন লাগে, কাছে পৌঁছাতে কতক্ষণ লাগে বা কতদিন লাগে, পৌঁছাতে যে সময় লাগে। ওকে, এটাকে আমরা কি বলি, লিড টাইম বলি। আর হচ্ছে ফরমায়েশ অনুসারে মাল পাওয়ার সময় এবং মাল ব্যবহারের হার, এবং তুমি কি পরিমাণ, ধরো প্রত্যেক দিনে তুমি কত করে তোমার বিক্রি হচ্ছে, এটা হচ্ছে মাল ব্যবহারের হার। ওকে, তো এই ছিল আমাদের সর্বোচ্চ মজুদ এবং সর্বনিম্ন মজুদ। এরপর দেখো প্রাপ্য বিল ব্যবস্থাপনা। আমরা যে ব্যবস্থাপনা পড়ছিলাম স্বল্পমেয়াদী বা চলতি সম্পদ ব্যবস্থাপনা, সেখানে আমরা বলছিলাম নগদ ব্যবস্থাপনা, মজুদ পণ্য ব্যবস্থাপনা এবং এই প্রাপ্য বিলের কথাও কিন্তু আমরা পড়েছি। তো দেখো এই প্রাপ্য বিল কি, যখন আমাদের কাছ থেকে ক্রেতারা বাকিতে পণ্য ক্রয় করে বিলে স্বাক্ষর করে, তখন সেটাকে আমরা বলছি প্রাপ্য বিল, যেটা আমাদের একটা চলতি সম্পদ। বলছে বাকিতে বিক্রয়ের ফলে প্রাপ্য বিল এবং দেনাদার সৃষ্টি হয়। বাকিতে বিক্রয়ের পরিমাণ যত বাড়বে প্রাপ্য বিলের পরিমাণও তত বাড়বে। এখন এই প্রাপ্য বিল আমাদেরকে কেন ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টের আওতায় আনতে হবে, কারণ তুমি যদি বেশি বাকিতে বিক্রি করো তাহলে তোমার দেনাদারের পরিমাণ বাড়তেই থাকবে, কিন্তু তোমার হাতে কোনো নগদ থাকবে না। তোমার হাতে চলতি সম্পদ অনেক থাকবে, তোমার খাতা কলমে চলতি সম্পদ দেখাবে অনেক, কিন্তু তোমার হাতে টাকা থাকবে না। তাহলে এই যে টাকা থাকবে না, তাহলে তুমি কিন্তু বিপদে পড়বা। চলতি সম্পদের একটি বড় অংশ প্রাপ্য বিলে বিনিয়োজিত থাকে। কি পরিমাণ পণ্য ধারে বিক্রয় করা উচিত, কোন ধরনের ক্রেতার নিকট বিক্রয় করা উচিত, মালের মূল্য পরিশোধ ক্রেতাকে কতদিন সময় দেওয়া উচিত, কিভাবে বিলগুলো দ্রুত আদায় করা যায়, ইত্যাদি বিষয় হচ্ছে প্রাপ্য বিল ব্যবস্থাপনার অংশ। অর্থাৎ তুমি যারা ভালো ক্রেতা আছে, যারা সময় মতো অর্থ পরিশোধ করে, তাদের কাছে পণ্য বিক্রি করবা। তারপরে হচ্ছে কতটুকু করবা, ধরো তোমার সামর্থ্য আছে যে এতটুকু বিক্রি করলে, বাকিতে বিক্রি করলে আমার প্রতিষ্ঠান চালাতে সমস্যা হবে না, ততটুকু তুমি বিক্রি করবা। মালের মূল্য পরিশোধ ক্রেতাকে কতদিন সময় দেওয়া উচিত, সময় দিবা ধরো 5 দিন নাকি 10 দিন নাকি 30 দিন দিবা, এই বিষয়টাও আমাদেরকে এই প্রাপ্য বিল ব্যবস্থাপনায় আনতে হবে। কিভাবে প্রাপ্য বিলগুলো তুমি দ্রুত কালেক্ট করবা বা আদায় করবা, সেটাও কিন্তু এই বিল ব্যবস্থাপনার আলোচ্য বিষয়। এখন দেখো চলতি মূলধন ব্যবস্থাপনা। চলতি মূলধন আমরা কেমন রাখবো, চলতি মূলধনের মধ্যে কি আছে, চলতি সম্পদ আর চলতি দায়। চলতি মূলধন ব্যবস্থাপনা বলতে চলতি সম্পদ ও চলতি দায়ের ব্যবস্থাপনাকে বোঝায়। চলতি সম্পদ এবং চলতি দায়ের ব্যবস্থাপনাকে বোঝায়। একটি কোম্পানির জন্য কি পরিমাণ চলতি সম্পদ প্রয়োজন এবং ওই চলতি সম্পদের অর্থায়নের উৎস কি হবে, তাহলে তোমার কি চলতি সম্পদ লাগবে এবং ওই চলতি সম্পদগুলো ক্রয়ের জন্য বা রাখার জন্য তুমি কোথা থেকে অর্থ সংগ্রহ করবা, সেই বিষয়টাকে বলে চলতি মূলধন ব্যবস্থাপনা। এখন দেখো এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে চলতি সম্পদে যদি তুমি বিনিয়োগ বৃদ্ধি করো তাহলে কি হবে, তোমার তরল সম্পদ থাকবে। তরল সম্পদ যদি বেশি হয় তাহলে কি হবে, অসচ্ছলতাজনিত ঝুঁকি, মানে তোমার যারা পাওনাদার আছে বা তোমার কাছে যারা টাকা পায় তাদেরকে কি হবে, তাদেরকে তুমি সাথে সাথে দিয়ে দিতে পারবা। তাহলে তুমি চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি করলে কি হবে, অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস পাবে। কিন্তু যেহেতু তুমি তোমার নিজের কাছে টাকা রেখে দিচ্ছ, তাহলে তোমার মুনাফাটা কি হবে, কমে যাবে, অর্থাৎ মুনাফা অর্জন হ্রাস পাবে। এই তরল সম্পদের অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস পাবে, পাশাপাশি মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পাবে। আর যদি চলতি সম্পদ থেকে বিনিয়োগটা হ্রাস করে নাও, কি করো, কমিয়ে দাও, তাহলে অসচ্ছলতাজনিত ঝুঁকি বৃদ্ধি পাবে। কারণ কি, তোমার হাতে কম টাকা থাকবে, কেউ চাইলেই তুমি সাথে সাথে দিয়ে দিতে পারবা না। পাশাপাশি তোমার কি হবে, ঝুঁকি বেড়ে যাবে এবং তুমি যেহেতু বিনিয়োগ করছো ওই টাকাটা, ওইখান থেকে তোমার মুনাফাটা আসবে, অর্থাৎ মুনাফা বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে আমাদের চলতি মূলধন ব্যবস্থাপনার মূল বিষয়। প্রশ্ন আসতে পারে চলতি সম্পদে বিনিয়োগ বৃদ্ধি করলে কোনটি ঘটবে, অপশন থাকতে পারে অসচ্ছলতাজনিত ঝুঁকি হ্রাস বা মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস অথবা তরল সম্পদ হ্রাস, এরকম প্রশ্ন থাকতে পারে এমসিকিউতে অপশন দিয়ে। আশা করি তোমরা এই বিষয়গুলো খুবই সহজে বুঝতে পারছো। ওকে, এখন দেখো চলতি মূলধন ব্যবস্থাপনার নীতি হচ্ছে 3টা। কয়টা নীতি? 3টা। একটা হচ্ছে সমন্বয় নীতি,
একটা হচ্ছে সমন্বয় নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল। তাহলে এই সমন্বয় নীতিতে কি করা হয় দেখো, ব্যবসায় প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের অর্থায়নের জন্য দীর্ঘমেয়াদী উৎস ব্যবহার করা হয়। তাহলে স্থায়ী সম্পদের জন্য আমরা সমন্বয় নীতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী উৎস ব্যবহার করি। কোন উৎস ব্যবহার করি? দীর্ঘমেয়াদী উৎস। আর স্বল্পমেয়াদীর ক্ষেত্রে বা চলতি সম্পদের ক্ষেত্রে স্বল্পমেয়াদী উৎস ব্যবহার করি। চলতি সম্পদের ক্ষেত্রে কি করি? স্বল্পমেয়াদী উৎস ব্যবহার করি আমরা সমন্বয় নীতির আলোকে। কোন নীতির আলোকে? সমন্বয় নীতির আলোকে। আরেকটা আছে রক্ষণশীলতার নীতি। আরেকটা কি? রক্ষণশীলতার নীতি। অর্থাৎ তুমি ঝুঁকি নিতে পছন্দ করো না। কি করো না? যে ভাই আমি ঝুঁকি নিব না। তাহলে ঝুঁকি নিতে আমি যদি পছন্দ না করি, তাহলে আমি স্বল্পমেয়াদী বা চলতি সম্পদগুলো স্বল্পমেয়াদী দিয়ে ব্যবস্থাপনা করব, পাশাপাশি এক্সট্রা ব্যবস্থা হিসেবে দীর্ঘমেয়াদী অর্থায়নও করে রাখবো। অর্থাৎ দীর্ঘমেয়াদী অর্থায়নের মাধ্যমে কিছু অংশ আমরা চলতি সম্পদ ব্যবস্থাপনায় রাখবো, সেই কথাটাই বলছে। এ নীতিতে দীর্ঘমেয়াদী অর্থায়নের উপর বেশি নির্ভর করা হয়। মূলধনের স্বল্পতা বা ঘাটতি হওয়ার ঝুঁকি কম থাকে। কারণ কি? তুমি 5 বছরের জন্য ঋণ নিয়ে রাখছো, তাহলে তোমার হাতে টাকা আছে, তুমি চলতি সম্পদ বা যে কোনো ধরনের পাওনাদারকে দ্রুত অর্থ পরিশোধ করতে পারবা। এটা হচ্ছে ঝুঁকি যারা কম নিতে চায় তাদের জন্য। এরপর হচ্ছে কঠোর বা আগ্রাসী নীতি। এই নীতিতে কঠোর বা আগ্রাসী নীতিতে তোমার হচ্ছে চলতি সম্পদ তো স্বল্পমেয়াদী দিয়ে করা হয়, পাশাপাশি স্থায়ী সম্পদের কিছু অংশ এই চলতি মূলধন দিয়ে করা হয়। এর ফলে কি হয়? এর ফলে ওই যে দীর্ঘমেয়াদী অর্থায়নের দিকে চলতি সম্পদের কিছু অংশ চলে যায়, পাশাপাশি এইখানেও কিছু ঘাটতি দেখা যায় স্বল্পমেয়াদীর ক্ষেত্রে। তো এই জন্য এটাকে বলা হয় কঠোর বা আগ্রাসী নীতি। মানে এটা হচ্ছে বিপদ ডেকে আনা, মানে যারা ঝুঁকি বেশি নিতে চায় তাদের জন্য। কঠোর নীতি বলতে বোঝায় পরিবর্তনশীল চলতি মূলধনের সবটুকু এবং স্থায়ী চলতি মূলধনের একটি অংশ স্বল্পমেয়াদী উৎস থেকে, কোন উৎস থেকে? স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা উচিত। এ নীতিতে তুলনামূলকভাবে বেশি পরিমাণ অর্থ স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হয়। এখন এটা ঝুঁকি কেন বেশি? কারণ স্বল্পমেয়াদী উৎস থেকে তুমি কম মুনাফার হারে বা কম সুদের হারে অর্থ নিতে পারতেছো, কিন্তু 1 বছর পরে তুমি সেখান থেকে কালেক্ট করতে পারবা কিনা আদৌ কিন্তু তুমি জানো না। এই জন্য এটাকে বলা হচ্ছে আগ্রাসী নীতি বা কঠোর নীতি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এরপরে দেখো আমাদের মধ্যমেয়াদী অর্থায়নে যাব। আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের আলোচনা শেষ, আমরা সৃজনশীলের বাকি অংশ দেখব এবং এমসিকিউ সলভ করে দেখব স্বল্পমেয়াদী থেকে কি কি প্রশ্ন আসে। এখন আমরা মধ্যমেয়াদী, এই অধ্যায়ের আরেকটি অংশ হচ্ছে আমাদের মধ্যমেয়াদী অর্থায়ন। খুবই সহজ। মধ্যমেয়াদী অর্থায়ন বলতে আমরা কাকে বুঝি? স্বল্পমেয়াদীতে দেখেছি আমরা 1 বছর বা তার কম সময়। মধ্যমেয়াদীর ক্ষেত্রে এটা হচ্ছে 1 থেকে 5 বছর সময়কালের জন্য যে অর্থায়ন করা হয়। বলছে মধ্যমেয়াদী অর্থায়ন ব্যবস্থা বস্তুতপক্ষে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অন্তর্বর্তীকালীন বা ইন্টারিম সাবস্টিটিউট বিকল্প ব্যবস্থা। ইন্টারিম সাবস্টিটিউট মানে অন্তর্বর্তীকালীন বিকল্প ব্যবস্থা। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন বিকল্প, কার অন্তর্বর্তীকালীন? এই স্বল্প এবং দীর্ঘমেয়াদীর অন্তর্বর্তীকালীন, অর্থাৎ স্বল্প এবং দীর্ঘমেয়াদীর মাঝখানে যেটা থাকে, যেটাকে আমরা মধ্যমেয়াদী বলি। মেয়াদ সাধারণত এক বছরের বেশি হবে। মেয়াদ সাধারণত 1 বছরের বেশি এবং 5 বছরের চেয়ে কম হবে। অর্থাৎ 1 থেকে 5 বছরের জন্য যে অর্থায়ন করা হয় সেটাই হচ্ছে আমাদের মধ্যমেয়াদী অর্থায়ন। 1 থেকে 5 বছরের জন্য যে অর্থায়ন করা হয় সেটাকে আমরা বলছি মধ্যমেয়াদী অর্থায়ন। ওকে, এরপর দেখো মধ্যমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্য। মেয়াদকাল মাত্র দেখলা 1 থেকে 5 বছর। এরপরে ঋণের আকার মধ্যমেয়াদী অর্থায়নের পরিমাণে সাধারণত কম হয়। কিসের থেকে কম হয়? দীর্ঘমেয়াদীর থেকে কম হয়। কিসের থেকে বেশি হয়? স্বল্পমেয়াদী থেকে বেশি হয়। তাহলে এই কমটা কি? দীর্ঘমেয়াদীর তুলনায় কম, স্বল্পমেয়াদীর তুলনায় বেশি। মধ্যমেয়াদী মূলধনের ব্যবহারকারী কারা? মধ্যমেয়াদী মূলধন মূলত ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা নেয়। কারা নেয়? ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা এই ধরনের অর্থায়ন বেশি করে থাকে এবং এই ঋণের মাধ্যমে অর্থায়নের সুযোগ গ্রহণ করে থাকে মূলত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ঋণের উদ্দেশ্য কি? অধিকাংশ ক্ষেত্রে চলতি মূলধনের প্রয়োজন মেটাতে, যন্ত্রপাতি ক্রয় ও ক্ষেত্র বিশেষে দালান কোঠা উন্নয়ন ও সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু এই মধ্যমেয়াদী অর্থায়ন ব্যবস্থা করা হয়। তাহলে দেখো মধ্যমেয়াদী অর্থায়নের মূল কাজ হচ্ছে চলতি মূলধন মেটানো। মূল কাজ কি? চলতি মূলধন মেটানো এবং যন্ত্রপাতি ক্রয় আর এই যে দালান কোঠার উন্নয়ন, এটা মূলত দীর্ঘমেয়াদীর কাজ। এটা মূলত কার কাজ? দীর্ঘমেয়াদীর কাজ, কিন্তু ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে মধ্যমেয়াদী দিয়েও করা হয়। আশা করি বুঝতে পারছো। ওকে, মধ্যমেয়াদী অর্থায়নের পরিশোধ পদ্ধতি কি হবে? আমরা অর্থের সময়মূল্য অধ্যায়ের ক্লাস তোমাদেরকে দিয়েছি, এই যে এই প্লে লিস্টে পেয়ে যাবা, আমাদের পেজেও পেয়ে যাবা। তো এই যে আমাদের যে মধ্যমেয়াদী অর্থায়ন রয়েছে এটার পরিশোধ পদ্ধতি হচ্ছে 2টা। তো অর্থের সময় মূল্যের কথা কেন বললাম? অর্থের সময় মূল্যের ক্ষেত্রে আমরা ঋণ পরিশোধ সূচি করেছি অর্থের সময় মূল্য অধ্যায়ে। তো ওই ঋণ পরিশোধ সূচি আমরা কয়টা পদ্ধতিতে করছিলাম ভাইয়া?
ওই ঋণ পরিশোধ সূচি আমরা করেছি দুইটা পদ্ধতিতে, একটা বেলুন পদ্ধতি, আরেকটি হচ্ছে মূলধন ফেরত পদ্ধতি। মূলধন ফেরত পদ্ধতি বা ক্যাপিটাল রিকভারি মেথড, আর এটা হচ্ছে বেলুন মেথড। আমরা বিস্তারিত ওইখানে আলোচনা করছি, গাণিতিকভাবে সমস্যার সমাধান করে দেখিয়েছি। যারা এই দুইটা পদ্ধতি নিয়ে বিস্তারিত দেখতে চাও তারা আমাদের যে অর্থের সময় মূল্য অধ্যায় আছে ওই অধ্যায়ের ক্লাসটা দেখে নিতে হবে, ওইখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে খালি মেথডের নাম বলতেছি আমরা। তো অধিকাংশ ক্ষেত্রে মেয়াদি ঋণ কিস্তিতে পরিশোধ করা হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে এই ধরনের সকল অর্থ একসাথে পরিশোধ করা হয়, এবং পরিশোধ পদ্ধতি হচ্ছে এই দুইটা, বেলুন পদ্ধতি এবং হচ্ছে মূলধন ফেরত বা ক্যাপিটাল রিকভারি পদ্ধতি, যেটাকে আমরা অর্থের সময়মূল্য অধ্যায়ে খুবই চমৎকারভাবে সহজ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এবার দেখো জামানত ব্যবস্থা, আমরা স্বল্পমেয়াদীতে পড়েছিলাম জামানতের প্রয়োজন হয় না, কিন্তু এইখানে কি হবে, অধিকাংশ ক্ষেত্রে যেহেতু এ ধরনের অর্থায়ন প্রধানত স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য ব্যবহার করা হয়, সেহেতু বেশিরভাগ মেয়াদি ঋণে জামানত যুক্ত হয়। তাহলে মধ্যমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানত যুক্তই হয় বেশিরভাগ, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো মধ্যমেয়াদী অর্থায়নের উৎস কী কী। আমরা যেমন স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসে একটা ছক সুন্দরভাবে তোমাদেরকে স্টার দিয়ে দিয়েছিলাম যে এটা পড়তেই হবে, নাহলে এমসিকিউ সলভ করতে পারবে না। এইখানেও ঠিক একইভাবে এটার উৎস আছে, এটার উৎসটা এমসিকিউ এর জন্য আমাদেরকে পড়তে হবে। এমসিকিউ এর জন্য মধ্যমেয়াদী অর্থায়নের উৎস খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন কোন উৎস থেকে আমরা মধ্যমেয়াদী অর্থায়ন করতে পারি সেটা তোমাদেরকে জানতে হবে। তাহলে দেখো এই পাশে কিছু উৎস আছে, এই যে এই পাশে যে উৎসগুলো দেখতেছো, এখানে যে কি কি উৎস দেখতেছো দেখো তো, বলছে বাণিজ্যিক ব্যাংক, বীমা কোম্পানি, উন্নয়ন ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি, উন্নয়ন সংস্থা, যন্ত্রপাতি প্রস্তুতকারীগণ, ইসলামী ব্যাংক, ইজারা কোম্পানি, গ্রামীণ ব্যাংক। তাহলে এই সবগুলো হচ্ছে আমাদের মধ্যমেয়াদী অর্থায়নের উৎস। এখন এই যে এই কটা বাম পাশে রাখছি, এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস। এগুলো হচ্ছে কি প্রাতিষ্ঠানিক উৎস, এগুলো হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক উৎস, এগুলো হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক উৎস। ওকে, আর এই যে ডান পাশে দেখতেছো পেনশন ও প্রভিডেন্ট তহবিল বা ফান্ড, পেনশন ও প্রভিডেন্ট ফান্ড, তারপরে হচ্ছে সংরক্ষিত আয়, এই দুইটা হচ্ছে আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎস। এই দুইটা কি আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎস। এর সাথে তোমরা আরও একটা লিখতে পারো কল্যাণ তহবিল, কি লিখতে পারো কল্যাণ তহবিল বা ফান্ড, কল্যাণ তহবিল বা ফান্ড। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎস। তাহলে এই তিনটা কিসের মধ্যে যাবে, অপ্রাতিষ্ঠানিক উৎসে যাবে, অপ্রাতিষ্ঠানিক উৎসে। এই তিনটা হচ্ছে আমাদের অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস কোন অর্থায়নের, মধ্যমেয়াদী অর্থায়নের। কোন অর্থায়নের, মধ্যমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে এই তিনটা, আর প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে এইগুলো। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা চলে যাব এই অধ্যায়ের আমাদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা শেষ, যেগুলো তোমাদের এমসিকিউ এবং সৃজনশীলে সহায়তা করবে। আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছো। আমরা এখন এই অধ্যায়ের তোমাদেরকে প্রথমে কথা দিয়েছিলাম যে 3টা সৃজনশীল সলভ করব। কয়টা সৃজনশীল সলভ করব? 3টা। এবং এইখান থেকে একটা ইনশাল্লাহ তুমি যদি বুঝতে পারো, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করব, তুমি যদি বুঝতে পারো ইনশাল্লাহ তোমার পরীক্ষায় 10 মার্কে 10-এ 10 পাবা ইনশাল্লাহ। কারণ ক খতে 3-এ 3 পাবা, আর যেহেতু ম্যাথমেটিক্যাল বিষয় সহজভাবে বুঝাই দেবো, আরও 7 তুমি কিন্তু অ্যাচিভ করতে পারবা। ওকে, তো আমরা দেখি, আমরা সৃজনশীলের ক্ষেত্রে আমি যে টেকনিকটা ফলো করছি এই ক্ষেত্রে হচ্ছে ক খ সবসময় আগে সলভ করে নিই, গ ঘ আমি নিজে করিয়ে দিই, ক খও আমি সলভ করে দিই, কিন্তু ক খ এর সাথে উদ্দীপকের যেহেতু মিল থাকে না, আমাদের আলোচনা থেকে আসে, আমাদের অধ্যায়ভিত্তিক যে আলোচনায় যতক্ষণ ধরে করলাম ওইখান থেকে যেহেতু সলভ করা যায়, আমি প্রথমে ক খটা সলভ করে নিই। তো ক এর ক্ষেত্রে দেখো মধ্যমেয়াদী অর্থায়ন কি, ক এর ক্ষেত্রে কি বলতেছে, মধ্যমেয়াদী অর্থায়ন কি। তাহলে মধ্যমেয়াদী অর্থায়ন মাত্র কিন্তু পড়েছি 1 বছরের বেশি থেকে 5 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। খুবই সহজ বিষয়। যদি তোমরা নমুনা উত্তর দেখতে চাও, যে অর্থায়ন 1 বছর থেকে 5 বছর মেয়াদের জন্য করা হয় তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে। এতক্ষণ ধরে পড়েছি, খুবই সহজ, একে এক পেয়ে যাবা। মজুত পণ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ কেন? মজুত পণ্য ব্যবস্থাপনা বারবার আলোচনা করেছি। মজুত পণ্যের কি আছে, মজুত পণ্য তুমি ক্রয় করার পর তোমার আনতে হবে, আনার সময় একটা সময় লাগে যেটাকে আমরা লিড টাইম বলি। এরপরে মজুত পণ্য আনার পর তোমাকে সংরক্ষণ করতে হয়, তাহলে এই সংরক্ষণ বা গুদামজাতকরণের কারণে আমরা যে খরচটা করি সেটাকে বহন ব্যয় বলে। তাহলে তুমি বেশি আনলে তোমার বহন ব্যয় বেড়ে যাবে, তোমার গুদামজাতকরণের খরচ বাড়বে। আবার যদি তুমি কমায় ফেলো তাহলে তোমার যে বিক্রি হচ্ছে সেইখানে ঘাটতি দেখা যাবে। এই জন্য মজুত পণ্য ব্যবস্থাপনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন দেখো মজুত পণ্য ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ। একটি কোম্পানির মজুত পণ্যে কাঁচামাল, আমরা মজুত পণ্য 3 প্রকার পড়েছি, কাঁচামাল, আংশিক উৎপাদিত পণ্য এবং হচ্ছে পুরোপুরি উৎপাদিত পণ্য বা ফিনিশড গুডস। তো এখানে সমাপ্ত পণ্য বলতেছে ফরমায়েশ প্রদান, সংরক্ষণ ও যথাযথ ব্যবহারের প্রক্রিয়াকে
মজুদ ব্যবস্থাপনা বলে। উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের এই কাঁচামাল, যেটা মজুদ পণ্যের অন্তর্গত। এটা হচ্ছে কাঁচামাল এবং এটা হচ্ছে মজুদ পণ্যের অন্তর্গত। কাঁচামালের সরবরাহ নিশ্চিত না হলে উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। সে কারণে মালের একটা মজুদ গড়ে আমাদেরকে কি করতে হয়? গড়ে তুলতে হয়। এই মাল অবশ্য শুধু কাঁচামাল নয়, আংশিক সমাপ্ত পণ্য, পুরোপুরি সমাপ্ত পণ্য এর মধ্যে পড়ে। প্রতিষ্ঠানের উৎপাদন কাজ যাতে স্বাভাবিক গতিতে চলতে থাকে বা তোমার যে বেচা কেনা আছে সেগুলো যেন স্বাভাবিকভাবে চলতে থাকে, এই জন্য আমাদের মজুদ পণ্য ব্যবস্থাপনা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই কথাগুলো গুছিয়ে লিখতে পারলে, হুবহু এমন লিখতে হবে এমন না, গুছিয়ে তোমার মতো করে যদি লিখতে পারো, প্রথম লাইনটা তোমাকে হুবহু লিখতে হবে জ্ঞানমূলকের ক্ষেত্রে, এবং দ্বিতীয় যে 4-5 লাইন লিখবা সেইটা নিজের মতো করে। এখন কনটেক্সটের বাইরে চলে যাওয়া যাবে না। এখন তুমি মজুদ ব্যবস্থাপনা লিখতেছো, তুমি নগদ ব্যবস্থাপনা লিখে রাখলাম মাঝখানে 2 লাইন, তাইলে কিন্তু 1 মার্ক পাবা না। ওকে, এখন আমরা গতে যাব। গটা খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝতে হবে। দেখি গতে কি বলছে। এবি কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো। আমরা উদ্দীপক পড়ে ফেলি। এবি কোম্পানির বার্ষিক চাহিদা 2 লক্ষ প্যাকেট। 2 লক্ষ প্যাকেট। তাহলে এ হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড, যেটা হচ্ছে 2 লক্ষ প্যাকেট। প্রতিটি ক্রয় আদেশ বা ফরমায়েশ, ক্রয় আদেশ মানে কি? ফরমায়েশ বা অর্ডার। তাহলে অর্ডার কস্ট হচ্ছে 60 টাকা। অর্ডার কস্ট কত? 60 টাকা, যেটাকে আমরা ও দিয়ে প্রকাশ করি। এরপরে প্রতি একক বহন খরচ অর্থাৎ রেখে দেওয়ার বা গুদামজাতকরণের খরচ হচ্ছে আমাদের 2 টাকা, যেটা হচ্ছে আমাদের সি। ওকে, এরপরে বলছে প্রদানের পর গুদামে পণ্য পৌঁছাতে সময় লাগে 4 দিন। এবি কোম্পানি তাৎক্ষণিক ক্রেতা চাহিদা মেটাতে 700 প্যাকেট পণ্য সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। বিশেষ কারণে পণ্য গুদামে পৌঁছাতে 6 দিন সময় লাগে। তাহলে লিড টাইম, দেখো লিড টাইম মানে কি? যতদিন আমাদের পণ্য পৌঁছাতে সময় লাগে। তাহলে লিড টাইম স্বাভাবিক হচ্ছে 4 দিন। লিড টাইম হচ্ছে স্বাভাবিক 4 দিন। আর পণ্য গুদামে পৌঁছাতে বিশেষ কারণে, কখনো কখনো বিশেষ কারণ থাকতে পারে, ধরো ঈদের কারণে গাড়ি বন্ধ, তো এটা একটা বিশেষ কারণ, 2 দিন বেশি লাগতে পারে। তো এইটা হচ্ছে বিশেষ কারণে লিড টাইম 6 দিন। বিশেষ কারণে লিড টাইম হচ্ছে এটাকে আমরা কি বলি? লিড টাইম হচ্ছে 6 দিন। ওকে, তাহলে 2টা লিড টাইম পাইছি এবং আমরা 700 প্যাকেট, এটা হচ্ছে সর্বনিম্ন স্তর, মানে 700তে নেমে গেলে, এই 700তে নেমে গেলে তারা সাথে সাথে অর্ডার করে। ওকে, এখন বলতেছে এবি কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ কত এককে আসলে তাদের অর্ডার দেওয়া উচিত সেটা নির্ণয় করতে বলছে। এখন আমরা একটু দেখি কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ হচ্ছে ইওকিউ। আমাদের কি নির্ণয় করতে বলছে? ইওকিউ এর সূত্র আমরা শিখেছি আমাদের অধ্যায়ভিত্তিক আলোচনা যে ছিল, ওখানে কিন্তু আমরা ইওকিউ তোমাদেরকে বের করা শিখাইছি, তো সেইটাই আমরা বের করব। দেখো, এবি কোম্পানির মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ণয় লিখে তোমরা ইওকিউ এর সূত্র লিখে ফেলবা। মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ বা ইওকিউ ইকুয়াল টু কি? √2AO/C। তাহলে আমরা এ কত পেয়েছি? আমরা প্রশ্নে এ পাইছি 2 লক্ষ একক বা 2 লক্ষ প্যাকেট। তাহলে এ পেয়েছি আমরা 2 লক্ষ প্যাকেট, অর্থাৎ বার্ষিক চাহিদা হচ্ছে আমাদের 2 লক্ষ প্যাকেট। ফরমায়েশ প্রতি ব্যয় আমরা কত দেখি? ফরমায়েশ প্রতি ব্যয়, দেখো ফরমায়েশ প্রতি ব্যয়, এটা আমরা ও লিখছিলাম। ফরমায়েশ প্রতি ব্যয় হচ্ছে 60 টাকা। কত টাকা? ফরমায়েশ প্রতি ব্যয় হচ্ছে আমাদের 60 টাকা। ওকে, প্রতি এককের বহন খরচ কত টাকা? বহন খরচ বলতেছে 2 টাকা করে। বহন খরচ কত? 2 টাকা। তো 3টা উপাদানই আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব? সূত্রে এই ভ্যালুগুলো বসাই, খুব সহজে ক্যালকুলেটরে নির্ণয় করে ফেলবো, খুবই ইজি বিষয়। তাহলে আমরা √ওভার দাও, ডিভাইড সাইন দাও, উপরে 2 ইন্টু এ কত? 2 লক্ষ। এ কত? 2 লক্ষ। 2 লক্ষ গুণ আমাদের ফরমায়েশ প্রতি ব্যয় ও কত? 60 টাকা। ওকে, এবার নিচে হচ্ছে আমাদের সি, যেটা হচ্ছে 2। তাহলে আমাদের কত আসে দেখো, ক্যালকুলেটরে করে ফেলো। তাহলে √ওভার 2 ইন্টু 2 লক্ষ ইন্টু 60 ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে আমাদের আসতেছে, দেখো তোমরা সবসময় মনে রাখবা যে ইওকিউ এর ক্ষেত্রে কখনো দশমিকে রাখবা না। এই যে এখানে দেখো 34, 64.10 আসতেছে। কারণ এখন দশমিকে আমি কেন রাখতে বলতেছি না? কারণ তুমি এই যে প্যাকেট অর্ডার করবা বা প্যাকেটের কাঁচামাল অর্ডার করবা, তাহলে এই যে প্যাকেট বা একক যে অর্ডার করবা, এই প্যাকেটটা কি তুমি এই যে 64 প্যাকেট করার পর বাকি অল্প একটু অর্ডার করবা নাকি পুরোটা অর্ডার করবা? পুরোটা অর্ডার করতে হবে। এই জন্য ইওকিউ কখনোই দশমিকে রাখা যাবে না। কোনো বইতে যদি থাকে সেটা ভুল আসছে। ইওকিউ সবসময় পূর্ণ সংখ্যায় রাখতে হবে। ইওকিউ কি করবা? সবসময় ধরো এই যে এখানে 34
64 মানে 3464.10 যে হয়েছে, তোমরা এটাকে 65 করে দিবা। কি করে দিবা? পরের সংখ্যায় রূপান্তর করবা, পরের সংখ্যায় রূপান্তর করবা। কি করবা? পরের সংখ্যায় রূপান্তর করবা। তাহলে কি লিখবা? 3465 লিখতে হবে, 3465 লিখতে হবে। যদি বইয়ে দশমিক দিয়ে ইও কিউ করা থাকে ওইটা ফলো করো না, ভুল হবে। কারণ তুমি প্যাকেট, একটা পণ্য, ধরো হচ্ছে টেলিভিশন, তো টেলিভিশন তুমি হচ্ছে ধরো 3464টা অর্ডার দিছো, আর সাথে কি একটা টেলিভিশন কেটে তোমাকে 10 অংশ করে বাকি 1 অংশ দিবে? এরকম কি দেওয়া সম্ভব? সম্ভব না। তো এইটা করা যাবে না। তো এই জন্য আমাদেরকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে ইও কিউ এর ক্ষেত্রে। সুতরাং মিতব্যয়ী ফরমায়েশ কত? আমাদের গত যেটা বের করতেছিল সেটা হচ্ছে 3465 প্যাকেট। ওকে, তো আমাদের গ শেষ, আমরা ঘতে যাব। ঘতে বলতেছে উদ্দীপকের আলোকে 2500 প্যাকেট থাকা অবস্থায় পুনঃফরমায়েশ প্রদান করার যৌক্তিকতা মূল্যায়ন করো। পুনঃফরমায়েশ প্রদান করার যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে আমরা গতে মাত্র দেখলাম যে আমাদের পুনঃফরমায়েশ বা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ হচ্ছে 3465 একক। এখন ঘতে এসে আমরা কি করব? পুনঃফরমায়েশের স্তর নির্ণয় করব। কি করব? পুনঃফরমায়েশের যে স্তর আছে, অর্থাৎ তোমাকে কখন আসলে, বা হচ্ছে ইওকিউ মানে কি? ইওকিউ মানে তোমার কত একক করে পণ্য হচ্ছে অর্ডার করা উচিত। অর্থাৎ তুমি যদি প্রত্যেকবার 3465 করে অর্ডার দাও তাহলে তোমার ব্যয়টা সর্বনিম্ন হবে। আর এখন যেটা চেয়েছে এটা হচ্ছে এই যে এই কোম্পানির ম্যানেজার তিনি হচ্ছে 2500 প্যাকেট থাকা অবস্থায়, অর্থাৎ তোমার সর্বনিম্ন অবস্থাটা বোঝাতে বলছে যে কত অবস্থা 2500 প্যাকেট থাকা অবস্থায় তিনি অর্ডার দিছে, কিন্তু এটা যৌক্তিক কিনা। তাহলে তোমাকে বের করতে হবে আগে, এই প্রশ্ন অনুযায়ী তোমাকে বের করতে হবে যে সর্বনিম্ন স্তরটা কত, বা কত হইলে তোমার পুনঃফরমায়েশ মাত্রা একেবারে নিচে আসে, এবং সেইখানে আসলে তোমাকে অর্ডার দিতেই হবে। তো সেটা আমরা নির্ণয় করব। তো সেটা নির্ণয় করার জন্য একটা সূত্র আছে যেটা আমি আলোচনায় শিখাইনি, তোমাদেরকে সৃজনশীলে ভালোভাবে বুঝাই দিব বলে। তো এটা ভালোভাবে বুঝতে হবে। দেখো, স্বাভাবিক অবস্থায় পুনঃফরমায়েশ স্তর, তাহলে পুনঃফরমায়েশ স্তর নির্ণয় করব। আমরা কি নির্ণয় করব? পুনঃফরমায়েশ স্তর। এটার একটা সূত্র আছে, সূত্র হচ্ছে সর্বনিম্ন মজুদ যোগ লিড টাইম গুণ দৈনিক গড় ব্যবহার। দৈনিক গড় ব্যবহার। এখন দেখো এইখানে আমাদের প্রশ্নে সর্বনিম্ন মজুদ কিন্তু দেওয়া আছে, সর্বনিম্ন মজুদ দেওয়া আছে এবং হচ্ছে এই যে দেখো সর্বনিম্ন মজুদ হচ্ছে 700 প্যাকেট। এখানে কত দেওয়া আছে? সর্বনিম্ন মজুদ হচ্ছে 700 প্যাকেট। তাহলে সর্বনিম্ন মজুদ হচ্ছে 700 প্যাকেট। এখন লিড টাইম প্রশ্ন আলোচনার সময় বলছিলাম দুইটা, একটা স্বাভাবিক সময় হচ্ছে তোমাদের স্বাভাবিক সময় 4 দিন এবং বিশেষ কারণে হচ্ছে 6 দিন। তাহলে আমাদের দুইটার ক্ষেত্রেই বের করতে হবে, একটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আর একটা হচ্ছে আমাদের যে বিশেষ কারণে আছে সেইটার ক্ষেত্রে। তাহলে লিড টাইম আমরা দুইটা পাইছি, এই জন্য আমরা দুইবার বের করব। তাহলে আমাদের কি লাগবে? আমরা প্রশ্নে যদি একটু যাই, আমরা সর্বনিম্ন মজুদ পেয়ে গেছি 700 একক। কত পাইছি? 700 একক যোগ লিড টাইম, আমরা কোনটা করতেছি? স্বাভাবিক অবস্থা, যেটা 4 দিন ছিল লিড টাইম। তাহলে আমরা এখানে দেব 4 গুণ দৈনিক গড় ব্যবহার। এখন দৈনিক গড় ব্যবহার যেটা রয়েছে এটা নির্ণয়ের জন্য আমাদের একটু আমাদের স্ট্র্যাটেজিক্যালি করতে হবে। দেখো আমাদের বার্ষিক কথাটা বলা আছে, দেখো যে অ্যানুয়াল ডিমান্ড বা বার্ষিক প্যাকেট, বার্ষিক বলছে না? তাহলে এক বছরে আমরা ধরে নিব 360 দিন। এক বছরে কত ধরে নিব? 360 দিন। ফিনান্সের স্টুডেন্ট তোমরা, ফিনান্সে সবসময় জানো আমাদের ক্যালেন্ডার ইয়ার যদি 365 বা 365 হয়, আমাদের ব্যাংকিং ইয়ার বা ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা 360 দিন ধরি, যদি কিছু বলা না থাকে তাহলে 360 দিন। তাহলে আমাদের এক বছরে যদি 360 দিন কর্মদিবস হয়, তাহলে আমরা এক বছরে 2 লক্ষ একক লাগে। তাহলে এই এক বছর হচ্ছে 360 দিন, তাহলে একদিনে কত লাগে? সেইটাই হচ্ছে দৈনিক গড় ব্যবহার। একদিনেরটাই কি? দৈনিক গড় ব্যবহার। তাহলে তোমার বছরে, তাহলে দৈনিক গড় ব্যবহার আমরা কিভাবে বের করতে পারি? দৈনিক গড় ব্যবহার তাহলে তোমার বছরের যেটা আছে, বছরে কত একক লাগে? বছরে কত একক লাগে? দেখো 2 লক্ষ লাগে। কত লাগে? 2 লক্ষ একক লাগে। তাহলে তোমরা 2 লক্ষকে কত দিয়ে ভাগ দিবা? 2 লক্ষকে যেহেতু বছরে হচ্ছে 360 দিন আমরা ধরি, তাহলে 360 দিয়ে ভাগ দিব। তাহলে তোমার এক বছরে লাগে 2 লক্ষ একক। দৈনিক বা একদিনে কত লাগবে? তাহলে তুমি 360 দিয়ে ভাগ করে বের করে ফেলবা। তাহলে 2 লক্ষকে 360 দিয়ে ভাগ করো, 2 লক্ষকে 360 দিয়ে ভাগ করো, 2 লক্ষ ডিভাইডেড বাই 360, তাহলে আমাদের কত আসতেছে? 555 দশমিক 55 মানে 56 আর কি। তো এইটার ক্ষেত্রেও তোমরা পূর্ণ সংখ্যায় দিবা। কি করবা? পূর্ণ সংখ্যায় দিবা। তো এটা না লিখে লিখবা 556, কারণ এটা একটা একক, এটা তো আমি হচ্ছে অর্ধেক তৈরি করতে পারবো না বা অর্ধেক ব্যবহার করতে পারবো না। তাহলে 556, তাহলে কত? 556। ওকে, তাহলে আমরা এখন এটা যদি ক্যালকুলেট করি, 556 গুণ 4
প্লাস 700 প্লাস কত 700, তাহলে আমাদের 556 গুণ 4 প্লাস হচ্ছে 700, তাহলে আমাদের আসছে 2924 বা 2924। তাহলে তার কত একক পণ্য থাকা অবস্থায় স্বাভাবিক সময়ে অর্ডার দেওয়া উচিত? 2924। তাহলে স্বাভাবিক অবস্থায় পুনঃফরমাইশ স্তর হচ্ছে 2924 প্যাকেট। এখন আমাদের তো লিড টাইম দুইটা, লিড টাইম আরেকটা পাইছি বিশেষ পরিস্থিতিতে 6 দিন বলা আছে। বিশেষ পরিস্থিতিতে কয়দিন বলা আছে? 6 দিন বলা আছে। আমরা 4 দিনেরটা করে ফেলছি, আমরা 6 দিনেরটা একটু করে দেখি কি হয়। এই যে 2500 প্যাকেট থাকতে তিনি যে অর্ডার দিচ্ছে এটা যৌক্তিকতা আছে কিনা। তাহলে আমরা 6 দিনের যেটা আছে সেটা দিয়ে করি। তাহলে পুনঃফরমাইশ স্তর বলছে বিশেষ কারণে পণ্য গুদামে পৌঁছাতে 6 দিন সময় লাগে। এই অবস্থায় পুনঃফরমাইশ স্তর কত হবে? সর্বনিম্ন মজুদ আগের মতোই 700 একক থাকলো। লিড টাইম আগের বার ছিল 4 দিন, এখন হয়ে যাবে 6 দিন, এখন হয়ে যাবে 6 দিন। দৈনিক গড় ব্যবহার আগেরটাই আছে, দৈনিক গড় ব্যবহার 556ই আছে, তাহলে আমরা 556 লিখবো, 556 লিখবো। তাহলে আমাদের এইখানে কত আসে দেখো একটু, 6 গুণ 556 প্লাস 700, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4036 একক, 4036 প্যাকেট, 4036 প্যাকেট। তাহলে আমরা স্বাভাবিক সময় দেখলাম আমার হচ্ছে 2924 প্যাকেটে যখন পণ্য নেমে আসবে তখন অর্ডার দেওয়া উচিত। বিশেষ সময়ে আমাদের 4036 প্যাকেট থাকা অবস্থায় অর্ডার দেওয়া উচিত। কিন্তু এই যে ম্যানেজার, আচ্ছা আমরা একটু এটা লিখে ফেলি। সুতরাং বিশেষ কারণে পণ্য গুদামে পৌঁছাতে 6 দিন সময় লাগা অবস্থায় পুনঃফরমাইশ স্তর হচ্ছে এটা 4036 প্যাকেট। তাহলে দেখো আমাদের দুই ক্ষেত্রে দুইটা লাগে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের যে ম্যানেজার আছে তিনি 2500 প্যাকেট যখন নামছে তখন কিন্তু পণ্য অর্ডার দিচ্ছে। তাহলে তার কী হবে? ঘাটতি দেখা দিবে। মানে ওই যে এইখানে দিলেও ঠিক ছিল, স্বাভাবিক অবস্থায় এইখানে দিলেও কিন্তু ঠিক ছিল, কিন্তু তিনি কি করছে? 2500তে নামায় ফেলছে। তার মানে তার যে স্বাভাবিক যে কার্যক্রম সেটা সে চালাইতে পারবে না, ঘাটতি দেখা দিবে। তো এই কারণে তার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার যে পুনঃফরমাইশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা যৌক্তিক না, এটা কি অযৌক্তিক হয়েছে। এটা কি হয়েছে? অযৌক্তিক হয়েছে। সে যদি কি করতো? স্বাভাবিক অবস্থায় 2924 প্যাকেট থাকা অবস্থায় অর্ডার দিত, অথবা বিশেষ সময়ে কি করতো? 4036 প্যাকেট থাকা অবস্থায় অর্ডার দিত, তাহলে তারটা যৌক্তিক হতো। তাহলে আমাদেরকে কি লিখতে হবে? এখানে এবি কোম্পানির মজুদ ব্যবস্থাপক 2500 প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় পুনঃফরমাইশ দেন, যা আমাদের কত প্যাকেট থেকে কম? আমাদের যে 2924 প্যাকেট থেকে কম, 2924 যেটা আমরা আগে বের করছি, বা বিশেষ সময়ের ক্ষেত্রে কি লিখতে হবে? 4036 প্যাকেট থেকে কম। তাহলে এবি কোম্পানির ড্যাশ প্যাকেট মজুদ পণ্য থাকা অবস্থায় পুনঃফরমাইশ দিতে হবে। কত প্যাকেট থাকা অবস্থায়? সেটা হচ্ছে স্বাভাবিক সময় 2924, এটা কথাটা লিখতে হবে, স্বাভাবিক সময় 2924 বা বিশেষ সময়, এই কথাটা একটু লিখবা, এখানে লিখবা স্বাভাবিক সময়ে বা বিশেষ সময়ে 4036 প্যাকেট পণ্য মজুদ থাকা অবস্থায় ফরমাইশ দিতে হবে। সুতরাং এবি কোম্পানির মজুদ ব্যবস্থাপকের সিদ্ধান্ত যুক্তিযুক্ত নয় বা অযৌক্তিক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে 1 নম্বর সৃজনশীল আমাদের শেষ। 2-এ যাব। 2-এ দেখো, 2-এর ক খ আমরা সলভ করে নিই। চলতি মূলধন কি? তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যতটুকু অংশ থাকে সেটাই হচ্ছে চলতি মূলধন। বলছে একটি ব্যবসায়ের প্রতিষ্ঠানে দৈনন্দিন কাজ পরিচালনার জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকে আমরা চলতি মূলধন বলি, এবং এইটা হচ্ছে আমাদের চলতি সম্পদ থেকে চলতি দায়ের ব্যবধান। আশা করি বুঝতে পারছো। এরপরে খতে যাই, নগদ রূপান্তর চক্র পরিবর্তনের ফলে নগদ আবর্তনের উপর কী প্রভাব পড়ে? আমরা আমাদের ক্লাসের আলোচনায় কি পড়ছি? নগদ রূপান্তর চক্র পড়ছি, নগদ আবর্তন চক্র পড়ছি। এখন এইটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি দেখো। বলছে নগদ রূপান্তর চক্র পরিবর্তনের ফলে নগদ আবর্তনের উপর বিপরীত প্রভাব পড়ে। কি পড়ে? বিপরীত প্রভাব পড়ে। অর্থাৎ নগদ রূপান্তর চক্র তুমি যত বাড়াবা নগদ আবর্তন তত কমতে থাকবে, বা নগদ রূপান্তর যত কমাবা নগদ আবর্তন তত বাড়তে থাকবে। কারণ কি? সূত্রটা যদি দেখো, নগদ আবর্তনের সূত্র হচ্ছে 360 ডিভাইডেড বাই নগদ রূপান্তর। এখন এই যে নগদ রূপান্তর, এইটা যদি তুমি বাড়াও, অর্থাৎ তোমাদের যে ভাজক আছে, মানে এই যে ভাজক আছে, তাহলে এটা যদি বৃদ্ধি করে দাও তাহলে তোমার কি হবে? এটা কমতে থাকবে, নগদ আবর্তনটা কমতে থাকবে যদি তুমি এই নগদ রূপান্তর চক্র বাড়াও। আবার যদি নগদ রূপান্তর চক্র কমিয়ে দাও তাহলে এই নগদ আবর্তন বেড়ে যাবে। তো এইটাই হচ্ছে বিপরীত প্রভাব। এটাই হচ্ছে কি? বিপরীত প্রভাব। নগদ রূপান্তর চক্র বাড়লে নগদ আবর্তন কমে, আবার নগদ রূপান্তর চক্র কমলে নগদ আবর্তন বাড়ে। এই কথাগুলোই তোমাদেরকে লিখতে হবে। এরপর আমরা গতে যাব। গতে যাওয়ার আগে আমাদেরকে উদ্দীপকটা পড়ে নিতে হবে খুবই ভালোভাবে। বলছে শাপলা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কাঁচামালের বার্ষিক চাহিদা। তাহলে কাঁচামালের বার্ষিক চাহিদাকে আমরা কি বলি? এ বলি, অ্যানুয়াল ডিমান্ড বা বার্ষিক চাহিদা, যেটাকে আমরা এ দিয়ে কি দিয়ে লিখি? এ দিয়ে
লিখি সংক্ষেপে। প্রতিটি ক্রয় আদেশ মানে অর্ডারের খরচ, ফরমায়েশের খরচ, প্রতিটি ক্রয় আদেশ 40 টাকা। ক্রয় আদেশ কত? ও হচ্ছে 40 টাকা। এটা কি? ও। প্রতি একক কাঁচামাল ক্রয়ে খরচ হয় 20 টাকা। খরচ হয় কত? 20 টাকা। প্রতি একক কাঁচামালের সংরক্ষণ ব্যয় ক্রয় মূল্যের 20%। তাহলে আমাদের ক্রয় খরচ কিন্তু কোথাও লাগে না, ইওকিউতে ক্রয় খরচ কোথাও লাগে না, কিন্তু কি লাগে? বহন ব্যয়। বহন ব্যয় মানে কি? সংরক্ষণ করার ব্যয়। বহন ব্যয় মানে পরিবহন ব্যয় নয়, এটা কিন্তু আমি বারবার বলছি। তাহলে বহন ব্যয় মানে হচ্ছে সংরক্ষণ ব্যয়, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? সি। এখন এই সিটা কিন্তু আমাদেরকে দেওয়া নেই, সরাসরি বলতেছে কাঁচামালের বা ক্রয় মূল্যের এই যে ক্রয় খরচ, এই ক্রয় খরচের 20%। তাহলে আমাদের সি কত? সি ইকল টু 20 গুণ 20%, 20 গুণ 20%। তাহলে আমরা সিটা বের করে নিলাম, এটা হচ্ছে 4 টাকা। এটা হচ্ছে 4 টাকা। কোম্পানি 2 দিন ব্যবহার করার সমপরিমাণ কাঁচামাল নিরাপত্তা হিসেবে সংরক্ষণ করে। তাহলে নিরাপত্তা স্তর বা নিরাপত্তা মজুদ হচ্ছে 2 দিন ব্যবহারের সময়কাল। কীভাবে বের করতে হয় আমি তোমাদেরকে গ বা ঘ সলভ করার সময় দেখবো, এখন আমরা প্রশ্ন পড়ি নাই। মজুদ ব্যবস্থাপক 2500 একক কাঁচামাল মজুদ থাকা অবস্থায় পুনঃ ফরমাইশ প্রদান করেন। কোম্পানির বার্ষিক কার্যদিবস 250 দিন। দেখো, কিছু বলা না থাকলে আমরা কত ধরি? 360 ধরি, কিন্তু এখানে আমাদেরকে বলেই দিয়েছে 250 দিন। তাহলে আমরা 360 বছরে 360 দিন ধরতে পারবো না, আমাদের কার্য দিবসের কথা বলছে 250 দিন, 250 ধরতে হবে, সহজ কথা। এখন দেখো, শাপলা ম্যানুফ্যাকচারিং লিমিটেডের মোট মজুদ ব্যয় নির্ণয় করো। মজুদ ব্যয় নির্ণয় করো। তাহলে মোট মজুদ ব্যয় নির্ণয় করার একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে আমরা খুব সহজে শিখে ফেলবো। এখন মোট মজুদ ব্যয় নির্ণয় করার ফর্মুলা কি? দেখো আমাদেরকে মোট মজুদ ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে মোট মজুদ ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে এ বাই ইওকিউ ইন্টু ও, এ বাই ইওকিউ ইন্টু ও প্লাস ইওকিউ ডিভাইডেড বাই 2 গুণ সি। তাহলে এখানে আমাদের এ লাগবে, ও লাগবে, সি লাগবে এবং হচ্ছে ইওকিউ লাগবে। ইওকিউ মানে কি? আমাদের মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। তাহলে এই ম্যাথ সলভ করতে গেলে আমাদের ইওকিউ বের করা লাগতেছে, যেটা আমাদের সৃজনশীল 1-এর গতে আমরা করছিলাম। তাহলে এখানে আমাদের ইওকিউ কিন্তু বের করে নিতে হবে। তাহলে আমরা বার্ষিক চাহিদা একক কত দেখছি প্রশ্নে? বার্ষিক চাহিদা একক এ দেখছি 1 লক্ষ। কত দেখছি? 1 লক্ষ। এটা আমরা লিখবো, এটা আমরা লিখে ফেলবো 1 লক্ষ একক। ফরমাইশ প্রতি ব্যয় বা অর্ডার কস্ট আমরা দেখতে পাইছি 40 টাকা। কত টাকা? 40 টাকা। তাহলে ওর ক্ষেত্রে আমরা 40 লিখবো। একক প্রতি বহন খরচ এটা দেওয়া নাই, কিন্তু বলছে ক্রয় মূল্যের 20%। একক প্রতি বহন খরচ বা সংরক্ষণের ব্যয় এটা কত? এটা হচ্ছে 20%। কার 20%? ক্রয় মূল্যের 20%। তাহলে ক্রয় মূল্যের 20% হচ্ছে 4 টাকা। তাহলে 20 হচ্ছে আমাদের ক্রয় মূল্য, 20 হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটার 20%, এটার 20% হচ্ছে আমাদের 4 টাকা। কত টাকা? 4 টাকা। ওকে, এরপর বলছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, যেটা আমাদের এইখানে লাগবে। এখন মিতব্যয়ী ফরমায়েশটা আমরা বের করে নিব। উপরের যে তথ্যগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ইওকিউ বের করা যায়। তাহলে ইওকিউর সূত্র তোমরা সবাই জানো, √2 AO বাই সি। তাহলে আমরা √2 দিব। এ কত দেখছি? 1 লক্ষ। 1 লক্ষ দিব, 1 লক্ষ দিব। ওকে, 1 লক্ষ গুণ আমরা কি দিব? 1 লক্ষ গুণ ও দিব। অর্ডার কস্ট হচ্ছে আমাদের 40 টাকা বা ফরমাইশ প্রতি ব্যয়, ডিভাইড বাই সি দেখতে পাচ্ছি আমরা 4 টাকা। তাহলে পুরাটা রুটের মধ্যে। ওকে, এখন তোমরা ক্যালকুলেটর করে ফেলো ইওকিউ কত হয়। ইওকিউ কত হয় দেখো, 2 গুণ 1 লাখ, 1 লাখ গুণ 40, তাই তো? ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 4, ডিভাইড বাই আমাদের 4। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1414 পয়েন্ট সামথিং। আমরা পয়েন্টে রাখবো না ইওকিউ কখনো, বলেছি। তাহলে 1415 হচ্ছে আমাদের ইওকিউ পেয়ে গেছি, অন্যান্য সব তথ্য পেয়ে গেছি। তাহলে আমরা মোট অর্ডার ব্যয় নির্ণয় করতে পারবো এই ফর্মুলা অনুসারে। এই ফর্মুলায় তোমরা খালি জাস্ট ভ্যালুটা বসাই দিবা, ফর্মুলাটা মুখস্থ করে ফেলতে হবে। ফর্মুলাটা লিখে মুখস্থ করে ফেলো, যেন কখনো আর ভুল না যায়। তাহলে মোট মজুদ ব্যয় নির্ণয়ের ফর্মুলা এটা, আমরা ফর্মুলাতে জাস্ট ভ্যালু বসাবো। তাহলে এ হচ্ছে আমাদের 1 লক্ষ, এ হচ্ছে কত? আমাদের 1 লক্ষ। ইওকিউ কত বের করছি? 1415। ইওকিউ কত বের করছি? 1415 ইন্টু ও হচ্ছে আমাদের 40 টাকা। এগুলো একটা ব্র্যাকেটের মধ্যে দিবা, প্লাস আবারও ইওকিউ কত? 1415। এবার ইওকিউ উপরে, ডিভাইডেড বাই 2 গুণ সি কত? সি হচ্ছে 4 টাকা। ওকে, এগুলো আর একটা ব্র্যাকেটে। তাহলে আমাদের মোট ব্যয় কত হয় ক্যালকুলেটর করে ফেলো। তাহলে প্রথমে এই অংশটা করো, 1 লক্ষ গুণ 40 ডিভাইডেড বাই 1415। ওকে, আর প্লাস যদি আমরা করতে চাই তাহলে এই অংশটাতে আসছে 1415 ডিভাইডেড বাই 2 ইন্টু 4, ইন্টু কত? 4। ওকে, তাহলে 5000 আমাদের মোট মজুদ ব্যয় হচ্ছে 5600।
5,600 আমি আরেকবার একটু করি ক্যালকুলেশনটা ভ্যালিড হয়েছে কি না আমি আরেকবার একটু দেখি। তাহলে 1 লক্ষ ডিভাইডেড বাই, তোমরা একটু করো আমার সাথে সাথে করো, 1415 ইন্টু 40 প্লাস 1415 ডিভাইডেড বাই 2 ইন্টু 4। ওকে, হ্যাঁ 5,600, এটা যেহেতু খরচ বা ব্যয় এটা তুমি পয়েন্টে রাখতে পারবা, কোনো সমস্যা নেই। 5,656.85 তাহলে আমরা কত দেখতে পাচ্ছি, 5,656.85 হচ্ছে আমাদের মোট মজুদ ব্যয়। তাহলে তোমরা নিচে লিখবা শাপলা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মোট মজুদ ব্যয় হচ্ছে 5,656.85 টাকা। তো এইটাই ছিল আমাদের গয়ের রিকোয়ারমেন্ট, আশা করি বুঝতে পারছো। ঘতে যাব আমরা, ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত মজুদ ব্যবস্থাপক যে পদক্ষেপটি নিয়েছেন তা কি যৌক্তিক কিনা তুমি তোমার গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দিতে হবে। তাহলে দেখো উনি 2500 একক কাঁচামাল থাকা অবস্থায় কি দিছে, অর্ডার দিছে। এখন আমরা দেখবো এটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে পুনঃফরমাইশ স্তর নির্ণয় করতে হবে। যেহেতু তিনি 2500 স্তরে নেমে আসলে অর্ডার দিছে, তাহলে আমরা একটু নির্ণয় করে দেখব। তাহলে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করতে গেলে আমাদের পুনঃফরমাইশ স্তর নির্ণয় করতে হবে। পুনঃফরমাইশ স্তর নির্ণয়ের সূত্র কি, সর্বনিম্ন মজুদ যোগ লিড টাইম গুণ দৈনিক গড় ব্যবহার। এখন এখানে লিড টাইম কত আছে দেখো, কোম্পানি 2 দিন ব্যবহার করা সমপরিমাণ নিরাপত্তা। আচ্ছা, গুদামে পৌঁছাতে 4 দিন সময় লাগে, কতদিন সময় লাগে, 4 দিন সময় লাগে। তাহলে এই 4 দিন সময় হচ্ছে আমাদের কি, লিড টাইম। 4 দিন সময় কি আমাদের লিড টাইম, এই 4 দিন সময় হচ্ছে আমাদের লিড টাইম। তাহলে লিড টাইম আমরা পেয়ে গিয়েছি। তাহলে লিড টাইমে আমরা কি করব, লিড টাইম আমরা লিখে দিব 4 দিন। লিড টাইম কত, 4 দিন। ওকে, এরপরে সর্বনিম্ন মজুদ কত, দেখো সর্বনিম্ন মজুদের কথা বলে নাই, বলছে 2 দিন ব্যবহার করার সমপরিমাণ কাঁচামাল নিরাপত্তা মজুদ বা সর্বনিম্ন। নিরাপত্তা মজুদের আরেক নাম হচ্ছে সর্বনিম্ন মজুদ। তাহলে এই সর্বনিম্ন মজুদটা আমরা কিভাবে বের করব, এখানে দেওয়া নেই, আগের প্রশ্নে দেওয়া ছিল, এটা দেওয়া নেই। আমরা বের করতে পারবো, আমাদের 1 লক্ষ একক হচ্ছে 1 বছরে লাগে। 1 বছরে আমরা দেখছি এখানে কার্যদিবস 255 দিন, তাহলে 1 দিনে কত লাগে এবং 2 দিনে কত লাগে, তাহলে কিন্তু আমরা নিরাপত্তা মজুদটা পেয়ে যাব। তাহলে আমরা নিরাপত্তা মজুদ বা হচ্ছে কি সর্বনিম্ন মজুদটা আমরা কীভাবে বের করতে পারি, আমাদের 1 লক্ষ লাগে বছরে, মোট কার্যদিবস কত 250 দিন, গুণ কয় দিন দিতে হবে, যেহেতু সর্বনিম্ন মজুদ 2 দিনের রাখে, কয় দিনের রাখে, 2 দিনের রাখে, 2 দিয়ে গুণ করব, বের হয়ে যাবে আমাদের কত। আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন মজুদ 1 লক্ষ ডিভাইডেড বাই 250 গুণ 2, তাহলে 800 একক। কত একক, 800 একক। 800 একক হচ্ছে আমাদের সর্বনিম্ন মজুদ। তাহলে এটা দেওয়া ছিল না, আমরা বের করলাম। দৈনিক গড় ব্যবহার হচ্ছে আমাদের যে বার্ষিক চাহিদা আছে 1 লক্ষ, ওইটা ডিভাইডেড বাই বছরের কার্যদিবস কত, অন্য প্রশ্নে আমরা 360 দিয়ে করি, এটাতে কার্যদিবস 250 বলা আছে, সেটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 400 একক হচ্ছে আমাদের কি ব্যবহার, আমাদের হচ্ছে দৈনিক গড় ব্যবহার। তাহলে এই সূত্রে যদি আমরা এই তথ্যগুলো বসাই, তাহলে পুনঃফরমাইশ স্তর আমরা পেয়ে যাব। সর্বনিম্ন মজুদ আমাদের বের হয়েছে 800 একক, লিখে ফেলি। সর্বনিম্ন মজুদ আমরা 800 একক লিখব, যোগ লিড টাইম কয় দিন পাইছি, লিড টাইম 4 দিন পাইছি। লিড টাইম কত পাইছি, 4। দৈনিক গড় ব্যবহার কত, দৈনিক গড় ব্যবহার হচ্ছে আমাদের 400 একক। তাহলে কত আসতেছে, দেখো তাহলে আমাদের আসতেছে হচ্ছে 4 4 1600 একক যোগ 8, 4 4 16 আর 8 2400 একক। 2400 একক হচ্ছে আমাদের কি, 2400 একক হচ্ছে পুনঃফরমাইশ স্তর। এখন আমাদের যে ব্যবস্থাপক আছে সে কি করছে, সে 2500 একক থাকা অবস্থায় দিছে। তাহলে তোমার উচিত ছিল 2400 একক থাকা অবস্থায় দেওয়া, কিন্তু দিয়েছে কোথায়, দিয়েছে 2500 একক, অর্থাৎ 100 একক বেশি থাকা অবস্থায় দিচ্ছে। তাহলে তার সিদ্ধান্ত যৌক্তিক হয় নাই। তাহলে আমরা লিখবো উদ্দীপকে ব্যবস্থাপক সিদ্ধান্ত নিয়েছেন 2500 একক থাকা অবস্থায় পুনঃফরমাইশ প্রদান করবেন, কিন্তু উদ্দীপকের তথ্য অনুযায়ী তিনি কি করছে, 2400 একক থাকা অবস্থায় পুনঃফরমাইশ প্রদান করা উচিত। সুতরাং উদ্দীপকের ব্যবস্থাপকের সিদ্ধান্ত কি, যৌক্তিক নাকি অযৌক্তিক, অযৌক্তিক হয়েছে। কি হয়েছে, অযৌক্তিক হয়েছে। তাহলে 2500 অবস্থায় দিছে, কিন্তু দেওয়া উচিত ছিল 2400 একক অবস্থায়, তার মানে 100 একক বেশি থাকা অবস্থায় দিছে, এই জন্য তার সিদ্ধান্তটা কি, অযৌক্তিক। আশা করি 2 নাম্বার সৃজনশীল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 3-এ যাব। আমরা বলেছিলাম ক্লাসের শুরুতে আমরা 3টা সৃজনশীল সলভ করব। এই অধ্যায়ের কয়টা সৃজনশীল সলভ করব, 3টা। তো 3-এ কি বলতেছে দেখো, 3-এ আমাদেরকে আমরা আগে ক খ সলভ করে নিই। স্বল্পমেয়াদী অর্থায়ন কি, স্বল্পমেয়াদী অর্থায়ন হচ্ছে 1 বছর বা তার কম সময়ের জন্য সংগৃহীত যে অর্থায়ন, সেটাই হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়ন। 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাই স্বল্পমেয়াদী অর্থায়ন। তাহলে ক শেষ। খতে দেখো ব্যবসায় ঋণের খরচ
কে বহন করে? তাহলে ব্যবসায় ঋণের খরচ নির্ণয় করা আমি শিখেছি কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ ট্রেড ক্রেডিট। তাহলে এই কস্ট অফ ট্রেড ক্রেডিট বা হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয়, এটা কে বহন করে? এটা মূলত ক্রেতা বা বিক্রেতা বহন করতে পারে, যে কেউ বহন করতে পারে। কখন কি হবে আমি তোমাদেরকে একটু বোঝাই দিই। দেখো, যখন বাজার হচ্ছে প্রতিযোগিতামূলক হয়, যখন বাজার প্রতিযোগিতামূলক হয় তখন তখন কি করে? বিক্রেতা যে আছে সে নিজে বহন করে, কারণ কি ক্রেতাদের কিনতে আগ্রহী করার জন্য। আর যখন একচেটিয়া বাজার হয়, একচেটিয়া মানে কি? একটাই দোকান আছে বা একজনই আছে যারা হচ্ছে তোমার প্রয়োজনীয় পণ্য তৈরি করে, তখন সে তার ইচ্ছা মতো প্রাইস দিতে পারে, তুমি কিনতে বাধ্য। তো তখন কি করে? সে যে তোমাকে বাকিতে বিক্রি করলো, এটার যে ব্যয় সেটা তোমার উপর চাপায় দেয় বা তোমার মূল্যের সাথে যোগ করে দেয়। তাহলে এই ক্ষেত্রে ক্রেতা বহন করে। তাহলে আমাদের উত্তর কী হওয়া উচিত? আমাদের উচিত হচ্ছে ঋণের খরচ, ব্যবসায় ঋণের খরচ ক্রেতা বিক্রেতা উভয়ই বহন করতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা বহন করে, আর একচেটিয়া বাজারে ক্রেতা বহন করে। কিন্তু স্বাভাবিক অবস্থায় যদি কিছু না বলা থাকে, পূর্ণ প্রতিযোগিতা বা একচেটিয়া এটা যদি না বলা থাকে, তাহলে বলবা ক্রেতা বহন করে। কারণ কি? বিক্রেতা সবসময় চাইবে তার ব্যয়টা, মানে ঋণের ব্যয়টা সে বহন না করতে। এই জন্য আমরা কীভাবে লিখতে পারি? দেখো, বলছে ব্যবসায় ঋণের খরচ ক্রেতা বিক্রেতা উভয়ই বহন করতে পারে। সাধারণত প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা নিজেই খরচ বহন করে, তবে একচেটিয়া বাজারে বিক্রেতা পণ্যের মূল্য বাড়ানোর মাধ্যমে ক্রেতার উপর ঋণের খরচ চাপিয়ে দিতে পারে। তাছাড়া ঋণের খরচে সম্পূর্ণ মূল্যেও পণ্যের মূল্যে যোগ না করে আংশিক ব্যয় বা পণ্যের মূল্য যোগ করতে পারে। এক্ষেত্রে ক্রেতা বিক্রেতা উভয়ই ঋণের ব্যয় বহন করে। অর্থাৎ কিছু অংশ চাইলে কি করতে পারে? বিক্রেতা তোমার উপর চাপাই দিল, মূল্যের সাথে যোগ করে, আর বাকি অংশ সে বহন করে। এইভাবে কিন্তু উভয়ে বহন করতে পারে। তাহলে আমাদের মূল উত্তর হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ই বহন করে। এরপর আমরা গতে যাব। গতে দেখতে পাচ্ছ বসুন্ধরা লিমিটেডের তাৎক্ষণিকভাবে চলতি মূলধনের প্রয়োজনে 80,000 টাকা লাগবে। এখন এই 80,000 টাকা তারা কিভাবে সংগ্রহ করতে পারে? তাদের কাছে দুইটা শর্ত আছে। একটা শর্ত হচ্ছে, প্রথম শর্ত, কোম্পানি 3/15 নিট 45 শর্তে 1 লক্ষ টাকার কাঁচামাল কিনতে পারে। দ্বিতীয় শর্ত বলছে, কোম্পানি মানে তাদের 80,000 টাকা দরকার। এখন দুইটা কোম্পানির কাছ থেকে তারা বাকিতে পণ্য কিনতে পারে। একটা কোম্পানি বলছে 3% বাট্টা পাবা 15 দিনের মধ্যে পরিশোধ করলে, অথবা তোমাকে 45 দিনের মধ্যে অবশ্যই এই 1 লক্ষ টাকার পুরাটা পরিশোধ করতে হবে। দ্বিতীয় আরেকটা শর্ত, আরেকটা কোম্পানি বলতেছে 2/20 শর্তে, অর্থাৎ 2% ডিসকাউন্ট পাবা 20 দিনের মধ্যে পরিশোধ করলে, অথবা তোমাকে 60 দিনের মধ্যে পুরা টাকা, অর্থাৎ 80,000 টাকার কাঁচামাল তোমাকে, মানে 80,000 টাকা পরিশোধ করতে হবে। দুইটা শর্তই আমাদের ব্যাখ্যা করা শেষ। আমরা দেখবো কি বলছে। উদ্দীপকের আলোকে প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয় বের করো। ব্যবসায় ঋণের ব্যয় বের করা আমরা শিখছি। ব্যবসায় ঋণের ব্যয় মানে ট্রেড ক্রেডিটের ব্যয় আমরা এখন বের করব প্রথম শর্তের ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো, প্রথম শর্তের ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করার জন্য আমাদের এই সূত্র তোমাদেরকে শিখাইছি, CDR ডিভাইডেড বাই 100 মাইনাস CDR, 360 ডিভাইডেড বাই CP মাইনাস DP ইন্টু 100। তাহলে আমরা কি করব? CDR মানে হচ্ছে নগদ বাট্টার হার। প্রথম শর্তের ক্ষেত্রে নগদ বাট্টার হার কত? দেখো 3%, নগদ বাট্টার হার CDR হচ্ছে 3%। ওকে, তাহলে 3% আমরা লিখবো। এখানে কি লিখবো? CDR হচ্ছে 3। বাট্টার মেয়াদ প্রথম শর্তের ক্ষেত্রে 15, বাট্টার মেয়াদ CP, আর এটা হচ্ছে DP, এটা হচ্ছে কত? DP। ওকে, তাহলে CP 15, DP 45। CP 15, CP হচ্ছে বাট্টার মেয়াদ, দুঃখিত একটু ভুল হয়েছে মনে হচ্ছে। CP ক্রেডিট পিরিয়ড হচ্ছে আমাদের, CP হচ্ছে ক্রেডিট পিরিয়ড হচ্ছে 45, এবং ডিসকাউন্ট পিরিয়ড বা হচ্ছে DP হচ্ছে আমাদের 15 দিন। তাহলে আমরা DP লিখবো 15, DP লিখবো কত? 15। আর CP মানে মোট মেয়াদ হচ্ছে আমাদের, মোট ঋণের মেয়াদ হচ্ছে প্রথমটাতে কত? 45 দিন। তাহলে এইগুলো লেখার পর আমরা যা সূত্রে ভ্যালুগুলো বসায় দিয়ে ক্যালকুলেট করে ফেলবো। তাহলে CDR কত? 3 পাইছো, 3, 100 মাইনাস আবারও 3 ইন্টু 360 ডিভাইডেড বাই CP কত? 45, CP কত? 45, DP কত? DP হচ্ছে 15 গুণ 100, গুণ কি? 100। ওকে, গুণ হচ্ছে 100। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই 97 ইন্টু 360 ডিভাইডেড বাই আমরা কি লিখবো? 45 থেকে 15 বাদ দিলেও 30, এটা সরাসরি বসাইতে পারি, ইন্টু 100। তাহলে কত আসে আমাদের? আর আসতেছে 37 দেখো 37.11% হচ্ছে আমাদের প্রথম শর্তের আলোকে কিসের ব্যয়? ঋণের ব্যয়। 37.11% হচ্ছে প্রথম শর্তের যে ঋণ আছে সেটার ব্যয়। এবার দেখো ব্যবসায় ঋণ আর কি। এবার দ্বিতীয় ঘতে কি বলছে? ঘতে বলছে যে বসুন্ধরা লিমিটেডের কোন বিকল্প শর্ত নির্বাচন করা উচিত এবং কেন মূল্যায়ন করো। তাহলে দুইটা শর্তেরই আমাদের ঋণের ব্যয় বের করতে হবে। প্রথমটা আমরা করে ফেলছি, এবার দ্বিতীয়টা আমরা বের করব। দ্বিতীয় শর্তের ক্ষেত্রে ঋণের ব্যয় আমাদের নির্ণয় করে
মূল্যায়ন করে দেখতে হবে। তাহলে দেখো বসুন্ধরার কোন বিকল্প নির্বাচন করা উচিত, তার জন্য আমাদের দ্বিতীয় শর্তের ব্যয়ও লাগবে। এখন দ্বিতীয় শর্তের ব্যয় করার ক্ষেত্রে একই সূত্র, আমরা সিডিআর সিপি এবং ডিপি এই তিনটা একটু বের করে নিয়ে এসেছি। তাহলে সিডিআর কত দেখো, এখানে 2% সিডিআর, 20 হচ্ছে আমাদের কি, 20 হচ্ছে আমাদের ডিপি, এবং সিপি হচ্ছে 60, তাহলে 2, 20, 60, 2, 20 এবং 60। তাহলে আমরা কি লিখবো, 2, ডিপি লিখবো হচ্ছে 20 দিন এবং সিপি লিখবো হচ্ছে আমাদের 60 দিন। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 2%, এটা হচ্ছে দিন, এটা হচ্ছে দিন। ওকে, এখন সিডিআর এর ক্ষেত্রে 2 লিখো, 100 - 2 দাও, 100 - 2, 100 - 2 ইন্টু 360 ডিভাইডেড বাই সিপি কত, সিপি হচ্ছে আমাদের 60 মাইনাস হচ্ছে 60 মাইনাস হচ্ছে আমাদের 20, 60 মাইনাস হচ্ছে আমাদের কত 20 ইন্টু 100। ক্যালকুলেটারে করে ফেলো, একেবারে ইজি বিষয়। দেখো তাহলে 2 ডিভাইডেড 100 মাইনাস 2 ইন্টু 360 ডিভাইডেড বাই 60 মাইনাস 20 ইন্টু 100। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 18.36%, 18.36%। এখন কীভাবে লিখবা, দুইটা শর্তেরই ঋণের ব্যয় লেখো। দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা কত বের করছি, গতে 37.11%, তাহলে প্রথম শর্তের আলোকে 37.11%। দ্বিতীয় শর্তের ক্ষেত্রে আমরা কত পাইলাম, দ্বিতীয় শর্তের ক্ষেত্রে ঠিকভাবে ক্যালকুলেশন করছি কিনা আমরা একটু দেখি। হ্যাঁ ঠিক আছে, দ্বিতীয় শর্তের ক্ষেত্রে আমরা 18.36% পাইছি, 18.36% পাইছি। তাহলে দ্বিতীয় শর্তে আমাদের ঋণের ব্যয়টা 13.36 লিখলাম, কিন্তু 18.36। ওকে, তাহলে দেখো দুইটা শর্তের মধ্যে দ্বিতীয় শর্তের হচ্ছে ঋণের ব্যয় কম, তাহলে তাদের দ্বিতীয় শর্ত অনুযায়ী ঋণের বিকল্প নির্বাচন করা উচিত। তাহলে দেখো সিদ্ধান্ত কী হবে, যেহেতু দ্বিতীয় শর্তের ঋণের ব্যয় প্রথম শর্ত অপেক্ষা কম, তাই বসুন্ধরা লিমিটেডের দ্বিতীয় শর্তটি, কোন শর্তটি নির্বাচন করা উচিত, দ্বিতীয় শর্তটি নির্বাচন করা উচিত। আশা করি বুঝতে পারছো, পুরো বিষয়টা আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা দুইটা শর্তের ঋণের ব্যয় বের করে ফেলছি, আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বলছিলাম এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পানির মতো সহজ করে সব কিছু বোঝাবো, সেই সৃজনশীল আমরা বুঝিয়ে ফেলেছি। এখন আমরা এই অধ্যায়ের 20টা এমসিকিউ সলভ করবো তোমাদের। তো এই 20টা এমসিকিউর মাধ্যমে তোমরা যেমন 3টা কমন পাবা, পাশাপাশি তোমাদের এই অধ্যায়ের আর কোনো কনফিউশন কিন্তু থাকলো না। তো আমরা প্রথম এমসিকিউতে চলে যাই, জামানতবিহীন অর্থ সংস্থান নিচের কোনটি। আমরা পড়েছিলাম স্বল্পমেয়াদী অর্থায়নের যে বৈশিষ্ট্য, সেখানে পড়েছিলাম যে স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে কোনো ধরনের জামানতের ঝামেলা নেই, কোনো ধরনের আলাদা শর্তের প্রয়োজন হয় না। তাহলে স্বল্পমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে হচ্ছে জামানতের প্রয়োজন হয় না। তাহলে অ্যান্সার কি হবে, ক। 2 আসো, ধারে পণ্য ক্রয় করা কোন ধরনের ঋণ। ধারে পণ্য ক্রয় করা হচ্ছে ব্যবসায় ঋণের উদাহরণ। ব্যবসায় ঋণ, কোন ঋণ, ব্যবসায় ঋণ। তাহলে এই ব্যবসায় ঋণ হচ্ছে আমাদের কিসের মধ্যে যাবে, স্বল্প মেয়াদির মধ্যে যাবে। ব্যবসায় ঋণ কিসের মধ্যে যাবে, স্বল্প মেয়াদির মধ্যে যাবে। তাহলে প্রশ্নের অপশনে থাকতে পারে এই দুইটা কথা থাকতে পারে, হয় ব্যবসায় ঋণ নাহলে স্বল্প মেয়াদি। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা ঘতে ব্যবসায় ঋণ কথাটা আছে, স্বল্প মেয়াদি আলাদা করে বলা নেই। তাহলে অপশনে কিন্তু স্বল্প মেয়াদি কথাটাও বলতে পারে, এই ব্যবসায় ঋণ না দিয়ে স্বল্প মেয়াদিও বলতে পারে, তাহলে সেইটাও কিন্তু অ্যান্সার। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। 3 যাই, স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস কোনটি। স্বল্পমেয়াদী অর্থায়নের 2টা উৎস পড়ছিলাম, স্বল্পমেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস পড়ছি 2টা। কয়টা, 2টি। একটি হচ্ছে গ্রাম্য মহাজন, যার একটা কি গ্রাম্য মহাজন, আরেকটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। এখন এই স্বতঃস্ফূর্ত অর্থায়ন নিজেদের সম্পর্কের ভিত্তিতে করতে হয়, হতে পারে সেটা ব্যবসায় ঋণ, হতে পারে তোমার যে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে ধার করা, অথবা কি বা প্রদেয় হিসাব রাখা বা বাকি বকেয়া খরচ রাখা, এগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তাহলে 2টা প্রধান উৎস, একটা স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে কি গ্রাম্য মহাজন। এখন স্বতঃস্ফূর্তের মধ্যে আবার 3টা আছে। তাহলে দেখি আমরা, প্রাপ্য বিল বাট্টাকরণ, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, বাণিজ্যিক কাগজ, ক্রেতা হতে অগ্রিম। তাহলে দেখো এই সবগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক, সবগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক। শুধুমাত্র এই যে ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করা, এইটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। এটা কি স্বতঃস্ফূর্ত অর্থায়ন, যেটা আমাদের কিসের মধ্যে পড়ে, অপ্রাতিষ্ঠানিকের একটা উৎসের মধ্যে পড়ে। অপ্রাতিষ্ঠানিকের 2টা উৎস বলছি, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, আরেকটা হচ্ছে আমাদের কি, আরেকটা হচ্ছে গ্রাম্য মহাজন। ওকে,
তাহলে এই গ্রাম্য মহাজন তো পাচ্ছি না, পাচ্ছি হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্তের মধ্যে 3-4টা আছে, যেটা হচ্ছে ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ, বা তারপরে হচ্ছে ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণ করা, তোমার নিজের সম্পর্কের ভিত্তিতে আত্মীয়র কাছ থেকে কোনো কিছু নেওয়া, বা হচ্ছে বাকিতে ব্যবসায় ঋণ, বাকিতে ক্রয় বা ব্যবসায় ঋণ, এগুলো হচ্ছে আমাদের স্বতঃস্ফূর্ত অর্থায়ন। তাহলে ঘ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো 4-এ আসো, নিচের কোনটি স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎস নাও। এই যে আমরা এখানে যে পড়তেছিলাম স্বতঃস্ফূর্ত অপ্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে 2টা, যার একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, এবং এর মধ্যে কি কি যায়, এর মধ্যে বলছিলাম যে নিজস্ব সম্পর্কের ভিত্তিতে যা যা করা যায়, যার একটা হচ্ছে ব্যবসা ঋণ, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করা, আর হচ্ছে বকেয়া খরচ, আর একটা কি বকেয়া খরচ। তাহলে অর্থায়নের উৎস হচ্ছে ব্যবসায় ঋণ। তাহলে কোনগুলো উৎস? ব্যবসায় ঋণ, বকেয়া খরচ, ক্রেতা থেকে অগ্রিম গ্রহণ, এই 3টাই যাবে স্বতঃস্ফূর্তের মধ্যে। যাবে না কোনটা? ব্যাংক ঋণ। যাবে না কোনটা? ব্যাংক ঋণ, কারণ এটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। ব্যাংক ঋণ হচ্ছে কি? প্রাতিষ্ঠানিক। ব্যাংক ঋণ হচ্ছে প্রাতিষ্ঠানিক, আর এই 3টা হচ্ছে অপ্রাতিষ্ঠানিকের মধ্যে স্বতঃস্ফূর্ত যেটা সেটা, তাহলে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক। ওকে, তোমাদের যে ক্লাসে একটা ছক দিয়েছি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, ওইটা ভালোভাবে না পড়লে এই অধ্যায়ের এমসিকিউ কিন্তু সলভ করতে পারবা না ভাই আপুরা। তাহলে ওই ছকটা ভালোভাবে পড়বা। 5-এ আসো, 2/10 নির্দিষ্ট শর্তে ধারে বিক্রয়ের ক্ষেত্রে কত দিনের মধ্যে অর্থ পরিশোধ করলে ক্রেতা নগদ বাট্টার সুযোগ পাবে। তাহলে এখানে বলছে 2% বাট্টা পাবে কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে, তাহলে 10 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। কত দিনের মধ্যে? 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাবে। তাহলে অ্যান্সার হচ্ছে খ। এরপরে 6-এ আসো, 3/10 3/15 নিট 45 শর্তে ব্যবসায় ঋণের খরচ কত? তাহলে ব্যবসায় ঋণের খরচ হচ্ছে কেটিসি, কস্ট অফ ট্রেড ক্রেডিট, ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে সিডিআর ডিভাইডেড বাই 100 মাইনাস সিডিআর, 100 মাইনাস সিডিআর ইন্টু কি? ইন্টু কি? 360 ডিভাইডেড বাই সিপি মাইনাস ডিপি। ওকে, ইন্টু 100, ইন্টু কি? 100। তাহলে আমরা এখানে সিডিআর পাচ্ছি 3%, তাহলে আমরা লিখবো 3 ডিভাইডেড বাই 100 মাইনাস 3 ইন্টু উপরে 360 দিব সূত্রের, সিপি টোটাল ক্রেডিট পিরিয়ড হচ্ছে 45, সেই 45 এখানে দিব, ডিপি হচ্ছে আমাদের 15, ডিপি কত? 15। ওকে, এখন ক্যালকুলেটারে গুণ করো, এখানে 100 দিবা সূত্রের। ওকে, তাহলে আমরা দেখো 3 ডিভাইডেড বাই 100 মাইনাস 3, 100 মাইনাস 3 গুণ হচ্ছে 360, 360 ডিভাইডেড বাই 45 মাইনাস 15 ইকুয়াল টু 30 গুণ 100 ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 37.11%। কত হচ্ছে? 37.11%। তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? ক। ওকে, 8-এ বলতেছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ধারণ নিচের কোনটি বহন খরচের অন্তর্ভুক্ত হবে? নিচের কোনটি বহন খরচের অন্তর্ভুক্ত হবে? তাহলে দেখো, আমি বলছি বহন খরচ মানে পরিবহন খরচ না। তোমরা যেটাকে বহন খরচ মনে করো সেটা আমাদের হচ্ছে পরিবহন খরচ না। এই ক্ষেত্রে আমাদের বহন খরচ মানে হচ্ছে যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? সি। এবং এটা হচ্ছে সংরক্ষণ খরচ বা গুদামজাতকরণ খরচ। এটা কি? সংরক্ষণ খরচ বা হচ্ছে গুদামজাতকরণ খরচ। তাহলে এটাকে আমরা কি বলবো? গুদামজাতকরণ খরচ বা সংরক্ষণ খরচকে আমরা কি বলবো? এই অধ্যায়ের ক্ষেত্রে বহন খরচ বলবো। এটা কিন্তু কোনোভাবেই পরিবহন খরচ না। তাহলে আমাদের অ্যান্সার হবে ক। আমরা কিন্তু এই বিষয়টা আমাদের লেকচার বা এই অধ্যায়ের যে আলোচনা ছিল সেইখানেও আলোচনা করেছি। এরপর দেখো 9-এ আসো, কোনো ফার্মের বার্ষিক প্রয়োজনীয় কাঁচামালের পরিমাণ 20,000 একক। 20,000 একক কি? কাঁচামালের পরিমাণ। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ডিমান্ড এ। ওকে, প্রতি একক পণ্য মজুদ রাখার বার্ষিক ব্যয়। তাহলে মজুদ রাখার বার্ষিক ব্যয় বা হচ্ছে সংরক্ষণের ব্যয় বা গুদামজাতকরণের ব্যয় হচ্ছে 2 টাকা, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? সি। প্রতিবার ক্রয় আদেশ প্রদান করার খরচ হচ্ছে 200 টাকা। তাহলে ক্রয় আদেশ হচ্ছে অর্ডার কস্ট, যেটা ও। এটা হলে আমাদেরকে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বা ইওকিউ বের করতে বলছে। তাহলে ইওকিউ সূত্র কি? √2AO ডিভাইডেড বাই সি। তাহলে 2AO, তাহলে আমরা কি লিখবো? 2, দেখো এখানে যদি আমরা 2 লিখি, 2 ইন্টু এ কত? এ হচ্ছে 20,000 একক, এবং ও কত? ও হচ্ছে আমাদের অর্ডার কস্ট 200। তাহলে 200 দিয়ে গুণ করব এবং ডিভাইড করব আমরা সি দিয়ে ডিভাইড করব, যেটা হচ্ছে আমাদের 2 টাকা আসছে। তাহলে 2 দিয়ে ডিভাইড করব, এবার √ওভার দিব। তাহলে আমরা ক্যালকুলেটার করে ফেলি। ক্যালকুলেটার যদি একটু করে ফেলি, √2 ইন্টু 20,000 ইন্টু 200 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসতেছে? 2,000 একক। কত আসতেছে? 2,000 একক। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে 10-এ আসো, মধ্যমেয়াদী অর্থায়নের সাধারণ সময়সীমা কত? মধ্যমেয়াদী অর্থায়নের সময়সীমা হচ্ছে 1 থেকে 5 বছর। কত বছর? 1 থেকে 5 বছর। 11-তে আসো, কোনটিকে চলতি সম্পদ বিবেচনা করা হয়?
চলতি সম্পদ, দেখো পদ্য হিসাব হচ্ছে চলতি দায়, তাহলে এটা হচ্ছে না অগ্রিম বীমা খরচ, এটা কিন্তু আমাদের চলতি সম্পদ। তাহলে অগ্রিম বীমা খরচ কি? চলতি সম্পদ। বকেয়া বেতন হচ্ছে চলতি দায়, অগ্রিম সেবা আয়ও চলতি দায়। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। 12তে আসো, স্বল্পমেয়াদী অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি? স্বল্পমেয়াদী অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি? আমরা অভ্যন্তরীণ উৎস, স্বতঃস্ফূর্ত উৎস বা অপ্রাতিষ্ঠানিক উৎস পড়ছি, বাহ্যিক বা প্রাতিষ্ঠানিক উৎস পড়ছি। তা দেখো অবন্টিত মুনাফা বা সংরক্ষিত মুনাফা আমাদের হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎস, সংরক্ষিত মুনাফা। এরপর দেখো অবচয় তহবিল, অবচয় তহবিল, অবচয় তহবিল আমাদের অভ্যন্তরীণ উৎস। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আমাদের বাহ্যিক উৎস, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে আমাদের কি? বাহ্যিক উৎস। আর বাকি সবগুলো সঞ্চিতি তহবিল, তারপরে তোমাদের অবচয় তহবিল এবং অবন্টিত মুনাফা সবগুলোই কি? অভ্যন্তরীণ, সবগুলোই কি আমাদের অভ্যন্তরীণ উৎস। তাহলে অ্যান্সার হচ্ছে গ, আমাদের অ্যান্সার কি হবে? গ। 13তে আসে, স্বল্পমেয়াদী অর্থায়নের কোন হাতিয়ারটি আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত হয়? তাহলে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত স্বল্পমেয়াদী দলিল হচ্ছে আমাদের কি? এলসি বা প্রত্যয়পত্র। তাহলে আমদানি রপ্তানি এই কথাটা থাকলে আমরা কি বলবো? এলসি বা হচ্ছে আমাদের প্রত্যয়নপত্র, এলসি বা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র, যেটা আমরা অপশন ঘতে দেখতে পাচ্ছি, লেটার অফ ক্রেডিট, লেটার অফ ক্রেডিট। তাহলে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত হয় কোন দলিল? লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র, বা এটাকে আমরা স্বল্পমেয়াদী ঋণের উৎসও কিন্তু বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের ঘ। এরপরে 14তে আসো, বাধ্যতামূলক ফি কোন ধরনের ব্যাংক ঋণের ক্ষেত্রে প্রযোজ্য? অর্থাৎ এই ব্যাংক ঋণ নিতে গেলে তোমাকে অবশ্যই বাধ্যতামূলক ফি দিতেই হবে, বাধ্যতামূলক ফি বা কমিটমেন্ট ফি তোমাদেরকে দিতেই হবে। তাহলে এটা কোন ধরনের ঋণের ক্ষেত্রে? সেটা হচ্ছে আমাদের ঘূর্ণায়মান ঋণ। এটা কোন ক্ষেত্রে দিতে হয়? ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে। ঘূর্ণায়মান ঋণের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে একটা ফি প্রদান করতে হয়। 15তে আসো, ব্যাংক জমা অতিরিক্ত ঋণ কোন ধরনের অর্থায়ন? তাহলে ব্যাংক জমা অতিরিক্ত ঋণ অর্থাৎ ব্যাংক ওভারড্রাফট, এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? ব্যাংক ওভারড্রাফট। এটা অনেক সময় এরকম লেখা থাকে, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট মানে তোমার ব্যাংকে টাকা নাই, তারপরেও ব্যাংক তোমাকে তোমার চলতি অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে যে অতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা দেয়, এটাকে আমরা বলি ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমা অতিরিক্ত। তো এইটা হচ্ছে স্বল্প মেয়াদে দেয়, অর্থাৎ অল্প সময়ের মধ্যে কিন্তু আবার তোমাকে পরিশোধ করতে হয়, এটা নির্ধারিত টাইম থাকে। তাহলে এটা অল্প সময়ের জন্য যেহেতু দেওয়া হয়, এটাকে আমরা স্বল্প মেয়াদি বলবো। তাহলে অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে কি? ক। 16তে আসো, স্বল্প মেয়াদি অর্থায়নের সময়সীমা কত? স্বল্পমেয়াদী অর্থায়নের সময়সীমা হচ্ছে আমাদের 0 থেকে 1 বছর বা 1 বছর বা তার কম সময়ের জন্য। তাহলে 3 বছর হচ্ছে না আমাদের, 3 বছর হচ্ছে না, 1 বছর বা তার বেশি হবে না, কম হবে, 2 বছরও হওয়ার সুযোগ নেই, 1 বছর বা তার কম সময় ঘতে দেখতে পাচ্ছি। তাহলে অ্যান্সার ঘ। 17তে আসো, ব্যবসায় ঋণের চূড়ান্ত ব্যয় কে বহন করে? তাহলে ব্যবসায় ঋণের ক্ষেত্রে আমরা পড়েছি, ব্যবসায় ঋণের ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা দুইজনেই বহন করতে পারে, কিন্তু সাধারণত যদি একচেটিয়া বাজার বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যদি না বলা থাকে, সেক্ষেত্রে আমরা ক্রেতার কথা বলবো। সেক্ষেত্রে আমরা কার কথা বলবো? ক্রেতা বা ভোক্তার কথা বলবো। তাহলে আমাদের ব্যবসায় ঋণের চূড়ান্ত ব্যয় মূলত ক্রেতা বা ভোক্তা বহন করে। কে বহন করে? ক্রেতা বা ভোক্তা বহন করে, ক্রেতা বা ভোক্তা বহন করে। ওকে, অ্যান্সার তাহলে গ। এরপর 18তে আসো, চলতি সম্পদ ব্যবস্থাপনা হলো কি? চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদের মধ্যে আমাদের দেনাদার ব্যবস্থাপনা করতে হয়, মজুদ একটা চলতি সম্পদ, তাহলে এই দুইটা ব্যবস্থাপনা করতে হয়। পাওনাদার হচ্ছে চলতি দায়, এই জন্য হবে না। তাহলে 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 1 ও 3, অ্যান্সার হচ্ছে খ, 1 ও 3। 19-এ আসো, অতিরিক্ত চলতি সম্পদ, অতিরিক্ত চলতি সম্পদ যদি রাখো, আমি চলতি সম্পদ ব্যবস্থাপনা বা আমাদের যে চলতি মূলধন ব্যবস্থাপনা, ওটা কিন্তু পড়িয়েছি তোমাদেরকে। সেখানে বলেছিলাম চলতি সম্পদে যদি বেশি বিনিয়োগ করো, তাহলে তোমার ঝুঁকি কমে কিন্তু তোমার মুনাফার পরিমাণ কমে যায়। একইভাবে যদি চলতি সম্পদে কম বিনিয়োগ করো, তাহলে তোমার ঝুঁকি বেড়ে যায়, অসচ্ছলতাজনিত ঝুঁকি বেড়ে যায়, কিন্তু কি হয়? কিন্তু তোমার হাতে যে মুনাফা থাকে সেটা কমে যায়, বেড়ে যায়। ওকে, তাহলে দেখো ঝুঁকি হ্রাস করে চলতি সম্পদ ফার্মের অতিরিক্ত চলতি সম্পদ যদি তুমি বেশি বিনিয়োগ করো, তাহলে তোমার অসচ্ছলতাজনিত ঝুঁকি কি হবে? হ্রাস পাবে। এই কথাটা ঠিক আছে, মুনাফা হ্রাস পাবে, মুনাফাও কিন্তু হ্রাস পাবে, পাশাপাশি তারল্য হ্রাস পাবে না, বরং তারল্য কি হবে? তারল্য বা হাতে থাকা টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে 1 আর 2 অ্যান্সার, 3 হবে না। তাহলে 1 ও 2 অ্যান্সার, 3 হচ্ছে না। তাহলে 1 ও 2, এখানে 1 ও 2 হবে, 1 ও 2। তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? ক। ওকে, 20-এ আসো, 2/20 নিট 60 শর্তে ক্রয়ের বক্তব্যটা কি? তাহলে দেখো এখানে বলতেছে যে 2% বাড়টা দিবে, 2% কি দিবে? বাড়টা দিবে। কত দিনের মধ্যে? 20 দিনের মধ্যে, এবং অবশ্যই তাকে 60 দিনের মধ্যে, যদি এই 20 দিনের মধ্যে পরিশোধ করে বাড়টা না নেয়, তাকে 60 দিনের মধ্যে পুরো টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমরা একটু দেখি, বাড়টার মেয়াদকাল 20 দিন, ঠিক আছে, বাড়টার মেয়াদ 20 দিন। আর নগদ বাড়টার হার 2%, ঠিক আছে, এই কোথাও। ঋণের মেয়াদকাল 40 দিন, ঋণের মেয়াদকাল 40 দিন না, এটা হচ্ছে 60 দিন। তাহলে 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ের
পুরো বেসিক থেকে অ্যাডভান্স আলোচনা করেছি তোমাদের জন্য, একেবারে সহজ করে 3টা সৃজনশীল সলভ করেছি, যেখান থেকে একটা তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। পাশাপাশি আমরা 20টি এমসিকিউ সলভ করার মাধ্যমে তোমাদেরকে এই অধ্যায়ের পুরো 13 মার্কের প্রস্তুতি নিশ্চিত করেছি। আশা করি পুরো অধ্যায়টা ভালোভাবে বুঝেছো, খাতায় নোট করেছো, তোমাদের ক্লাসটি হয়তো ভালো লেগেছে। তোমাদের সাথে আবারও এ ধরনের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।